হরে কৃষ্ণ। সো আমরা একটা ছোট প্রেয়ার দিয়ে স্টার্ট করি। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातां सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेमा प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। Hare Krishna. So we welcome everyone to the first session of Sri Bhagavad Gita. So, mostly everyone is Bengali in this attendee, right? সবাই বাংলা বুঝতে পারেন, or are there anyone who prefer Hindi? লাস্ট যেটা আমাদের কথা হয়েছিল সবাই মনে হয় মোটামুটি বাংলাতে প্রেফার করছিলেন, এই কারণে জিজ্ঞেস করছিলাম যে শুড বি কন্টিনিউ ইন বেঙ্গলি অর হিন্দি। হ্যাঁ প্রভু, বাংলাতে একটু সুবিধা হবে, বাংলাতে বললে পরে। कोई ऐसा है जिसको बंगाली समझ में नहीं आती है? चलेगा प्रभु, बंगाली चलेगा। ओके। सो আমাদের সঙ্গে আমাদের সিনিয়র ডিভোটিস আছেন ফ্রম ইসকন দমদম। আমাদের শিক্ষা গুরু যার কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি, যারা আমাদেরকে এই পথে গাইড করছেন, আর যাদের শিক্ষা আমরা এখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমি ওনাদের চরণেও দণ্ডবত দিয়ে আমরা শিক্ষা এগোনোর চেষ্টা করছি। So let us start with the session. আমরা ভগবদ গীতাটা যে শিখবার জন্য আমরা এখন প্রস্তুত হয়েছি বা বোঝার জন্য প্রস্তুত হয়েছি,
আমরা বোঝার চেষ্টা করি যে ভগবদ গীতাটা আমাদের জীবনের কি মূল্য রাখে। তো আচ্ছা, তার আগে আমরা এটা বলে দিই, এই সেশনটা মানে একটু ইন্টারাক্টিভ হলে ভালো হয়। মানে ইটস নট যে আমি বা রুষা কিছু বলবো অ্যান্ড ওটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে। এটা খুব ভালো হয় যদি আপনাদের সাইড থেকেও ফিডব্যাক আসে, আপনারাও মানে ইন্টারাক্ট করেন, তাহলে এটা বেশি লাইভলি হবে। আর আমাদের ইন্ট্রোডাকশন মনে হয় আপনারা গ্রুপে অলরেডি পেয়ে গেছেন। আমার নাম জয়দীপ অ্যান্ড আমার ওয়াইফ রুষা। আমরা দুজন আপনাদেরকে সার্ভ করার চেষ্টা করবো এই গ্রুপে, রাইট? তো ভগবদ গীতাটা আমাদের জীবনে কি মূল্য রাখে এটা আমরা বোঝার চেষ্টা করবো এই সেশনের মাধ্যমে। গীতা পড়ার বিভিন্ন পদ্ধতি আছে, যেমনি ধরে নিন গীতার শ্লোক শুধু মুখস্থ করা একটা পদ্ধতি হতে পারে, বা গীতাটাকে পড়েও কণ্ঠস্থ করা সেটা একটা পদ্ধতি হতে পারে। আরেকটা মোর এফেক্টিভ ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং গীতা বা ভগবদ গীতাটাকে পড়ার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে গীতার শিক্ষাটাকে নিজের জীবনে কিভাবে আমরা ওটা অ্যাপ্লাই করতে পারি সেইটা আমাদেরকে শিখতে হবে, যাতে কিনা আমাদের প্রত্যেক মুহূর্তে আমরা যেন গীতার বা কৃষ্ণের নির্দেশ অনুযায়ী আমাদের জীবনটা যাপন করতে পারি। তো এই পুরো কোর্সটা আমরা ওইভাবেই ডিসকাশনটা রাখবার চেষ্টা করব যে আমাদের প্রত্যেক দিনে বা আমাদের দৈনিক জীবন আচরণে আমাদের গীতার শিক্ষাটা আমরা কি করে অ্যাপ্লাই করতে পারি আমাদের জীবনে। বেসিক্যালি ভগবদ গীতাটা হচ্ছে, ভগবদ গীতাকে বলা হয় যে ইট ইজ আওয়ার লাইফের ম্যানুয়াল। মানে যখন আমরা বাড়িতে কোনো নতুন একটা অ্যাপ্লায়েন্স কিনি, তার সাথে যেরকম একটা ম্যানুয়াল আসে, সেরকমই আমরা যখন এই জড়জগতে জন্ম নিয়েছি বা এই জড়জগতে আমরা যাই করছি, সেই আমরা কিভাবে সেই কাজ কর্ম করব সেটার একটা ম্যানুয়াল আমাদেরকে দেওয়া হয়েছে, ভগবান আমাদের দিয়েছে। সো দ্যাট ম্যানুয়াল ইজ ভগবদ গীতা। সো ভগবদ গীতাতে বেসিক্যালি আমরা কি করব, কিভাবে কাজ করব, কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, দৈনন্দিন জীবনে আমরা যা যা করছি, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক কিভাবে সেটা করতে হবে ইন আ প্রপার ওয়ে, আমাদের ভগবদ গীতা ম্যানুয়ালে আমাদেরকে বলা হয়েছে। তো আমরা চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে যে যাই আমরা শিখি, আমরা সেটা কিভাবে আমাদের রোজকার লাইফে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। কারণ ভগবদ গীতা জাস্ট পড়ার জন্য তো ইট ইজ অলরেডি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, তাহলে আমাদের ক্লাস করার কোনো মানে হয় না। আমরা রোজকার জীবনে কিভাবে সেটার শিক্ষাগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, আজ থেকে আমরা সেটা শুরু করবো। সো কতগুলো ছোট ছোট ফান্ডামেন্টালস আছে যেটাকে আমরা একটুখানি চেষ্টা করব মানে ক্যাটার করার। তো গীতাতে ঢোকার আগে, গীতার ব্যাপারে ডিসকাস করার আগে, লেট আস আন্ডারস্ট্যান্ড বেদ মানেটা কি বা বেদিক স্ক্রিপচার্স কটা আছে। আমরা যে শুনি যে বেদ বলতে 4টে বেদ আছে, তো অ্যাকচুয়ালি কটা বৈদিক শাস্ত্র আছে আমাদের বা কটা ভার্সেস আছে। অনেকে জিজ্ঞেস করে যে আচ্ছা আমরা গীতা কেন পড়ছি, আমরা বেদ কি পড়তে পারি না, রাইট? তো আপনাদের কি মনে হয় মানে বেদ মানেটা কি? আচ্ছা, জাস্ট একটা কুইক আপডেট। এখানে এমন কিছু জন আছেন যারা অলরেডি আমাদের সাথে লাস্ট কয়েক সপ্তাহ ধরে ক্লাস করেছেন, তো এই কোয়েশ্চেনের আনসার তারা অলরেডি জানেন। প্লিজ এই কোয়েশ্চেনটা আপনাদের জন্য নয়, যারা নতুন তাদের জন্য, যে তাদের কি মনে হয়। তো আপনাদের ভেতর কেউ যদি মানে একটু বলতে চান বেদ মানেটা কি বুঝেছেন বা বেদ মানে কি, বা যারা ইউটিউবে আমাদের ক্লাস শুনছেন তারা আপনারা যদি চ্যাটে ওইখানে কিছু লিখতে চান। এনি আইডিয়া, বেদ শুনলে আপনাদের কি মনে হয়? হোয়াট ইজ বেদা বা শাস্ত্র কথাটা, ওয়ার্ডটা শুনলে আপনাদের মাথায় কি আসে? ওকে, সো লেট আমরা এগোই তাহলে। বেদ অ্যাকচুয়ালি কথাটা, এই শব্দটা বেদ এসছে বেদ থেকে।
তো বিদ মানেটা হচ্ছে কিছু জানার বিদ্যা, যেমনি মনে করুন বিদ্যা, বিদ্যা শব্দটাও বেদ থেকে এসছে, রাইট? তো বেদ বলতে, বেদ মানে হচ্ছে নলেজ। তো আমাদের যে ধারণা যে বেদ মানে হচ্ছে চারটে বই বা চারটে শাস্ত্র, সেটা নয়। বেদ মানে হচ্ছে নলেজ, রাইট? এখন বেদিক স্ক্রিপচার্সটা কি সেটা যদি আমরা বুঝতে চাই ছোট্ট করে, তাহলে বেদিক স্ক্রিপচার্সটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শ্রুতি, একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি মানে হচ্ছে দ্য ওয়ার্ড অফ গডস, যেটাতে ডাইরেক্টলি ভগবানের ব্যাপারে রিভিল করা হয়েছে। আর স্মৃতি হচ্ছে যেটা যে সাধুরা ছিল, যারা আচার্যরা ছিলেন, তারা যে মানে ওয়ার্ডস গুলো ওরা রিভিল করেছে ভগবানের ব্যাপারে, দ্যাট ইজ স্মৃতি। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিতে চাই যে আমার অরিজিন হচ্ছে জামশেদপুরে, তো আমার বাংলাটা হতে পারে মানে অনেক বেশি পিওর হবে, তো আপনারা একটুখানি নিজগুলো ক্ষমা করে দেবেন। যদি কোনো কিছু না বুঝতে পারেন প্লিজ আমাকে আটকে জিজ্ঞেস করতে পারেন, রাইট? তো শ্রুতি অ্যান্ড স্মৃতি এই দুটো হচ্ছে মেন ব্রড ক্লাসিফিকেশন অফ বেদিক নলেজ। এখন শ্রুতির ভেতরে কিছু কিছু আছে, যেটা আমরা নর্মালি জানি বেদ, যে চারটে বেদ আছে, এটা শ্রুতির ভেতরে আসে। এটার সাথে উপবেদ, বেদাঙ্গা, আর তাদের ভেতরে বিভিন্ন প্রকারের শাস্ত্র আছে, সেগুলো শ্রুতির আন্ডারে আসছে। স্মৃতি হচ্ছে যেগুলো আমাদের, যেমনি মনে করুন পুরাণ আছে, ইতিহাস আছে, রামায়ণ, মহাভারত, রাইট? আর এছাড়া আপনি মানে ভগবানের আরতি কি করবেন, কিভাবে ধ্যান করবেন, এইসব গাইডেন্স যেগুলো আছে, যেগুলো সন্ন্যাসীরা, ঋষিরা, সাধুরা এরা সব দিয়ে গেছেন, ইট ইজ স্মৃতি। তো এটাকে যদি আমরা একটা উদাহরণ হিসেবে জানতে চাই, যে যেমনি মনে করুন একটা সময় ছিল যখন ভারতবর্ষ বলতে এন্টায়ার ওয়ার্ল্ডকে ভারতবর্ষ বলা হতো, প্রত্যেক পুরো পৃথিবীটাকে ভারতবর্ষ বলা হতো। বাট ধীরে 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 ছোট হতে হতে আজকে মডার্ন ইন্ডিয়া যেটা আছে, মডার্ন ভারতবর্ষ যেটা আছে, ওটা একটা ছোট পার্ট রয়ে গেছে। ঠিক সিমিলারলি আগেকার দিনে বেদ বলতে একটা সিঙ্গেল পিস অফ নলেজ ছিল। এই সমস্ত শ্রুতি স্মৃতির নলেজ মিলিয়ে একটা সিঙ্গেল বেদ ছিল। যেই সময় কলিযুগ শুরু হবে, ঠিক সেই সময় কৃষ্ণার ইনকারনেশন বেদ ব্যাস, উনি বাকি সন্ন্যাসীদের, ওনার যে অনুচার আছে ওনাদের সাথে মিলে এই একটা নলেজকে বিভিন্ন ভাগে ভাগ করেন, রাইট? যাতে কিনা আমাদের জন্য ইট ইজ বিকামিং ইজি। জাস্ট টু সামারাইজ বা জিনিসটাকে একটু সহজ করার জন্য, শ্রুতি হচ্ছে ভগবানের ডাইরেক্ট ওয়ার্ড। মানে যদি আমরা এক্সাম্পল হিসেবে নিই, সাপোজ আমরা ক্লাসরুমে বসে আছি, টিচারকে যদি আমরা ভগবান ভাবি, মানে ভগবান অ্যাজ এ টিচার, উনি ক্লাস দিচ্ছেন আর আমি ক্লাসে বসে নোটস লিখছি, দ্যাট ইজ শ্রুতি। আমি ডাইরেক্ট শুনছি, ডাইরেক্ট লিখছি। অ্যান্ড স্মৃতি ইজ আমি ক্লাসরুমে শুনেছি ভগবান কি বলেছেন, তারপরে আমি বাড়ি গেছি, সেটাকে নিয়ে কন্টেম্পলেট করেছি, নিজের মাথায় ভেবেছি, চিন্তা করেছি, সেটা মনে করেছি, মনে করে আমি সেইটাকে লিখেছি। তো শ্রুতি আর স্মৃতির মধ্যে এটাই ডিফারেন্স, যে শ্রুতি ডাইরেক্টলি শুনে ডাইরেক্টলি লেখা, আর স্মৃতি শুনে সেটা মনে করে কন্টেম্পলেট করে সেটাকে লেখা। আর আমাদের যেহেতু কলিযুগে আমাদের মেমোরি, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের বোঝার ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে, আগে সত্যযুগ বা দাপর যুগ বা ত্রেতা যুগের থেকে আমাদের ক্যাপাসিটি অনেকটাই কম বোঝার। তো বেদব্যাস আমাদের মঙ্গলের জন্য, আমাদের ইজি করার জন্য জিনিসটাকে সেগ্রিগেট করে আমাদের জন্য অনেক ইজি ভাবে প্রেজেন্ট করে দিয়েছে, ভাগ করে দিয়েছেন। তো শাস্ত্রে বলা আছে যে, আচ্ছা এই শ্রুতি, এখন এই বেদ যেটা আমরা পড়লাম, তো এখানে আমরা যদি এখন ভাবতে চাই, দেয়ার আর মোর দ্যান 10 লাখ ভার্সেস। এখন আমাদের বিভিন্ন ইন্ডিয়াতে অনেক ইনভেশনস হয়েছিল, মুঘল, ব্রিটিশ, যার ফলে কি হয়েছে, অনেক আমাদের বৈদিক শাস্ত্র অনেক কিছু ধ্বংস হয়ে যায়। অ্যান্ড এখন আমাদের কাছে যেটা পড়ে আছে, ইট ইজ অনলি 30 or 40% মেবি। আর সেইটাও যদি আমরা কেউ একজন ভাবে যে আমরা নিত্য প্রত্যেক দিন বসে আমি শুধু শাস্ত্র অধ্যয়ন করব, সেইটাও যদি ও করতে চায়, একটা সিঙ্গেল জীবনকাল
ইজ নট সাফিসিয়েন্ট, মানে এত কিছু আছে শেখার এটাতে। তো যার জন্যে এটারও উপায় দেওয়া আছে বেদের ভেতরে, যে পদ্মা পুরাণে বলা হয়েছে যে বেদের সারমর্ম হচ্ছে ভগবদ গীতা। গীতা এই জন্য আপনারা যদি ভগবদ গীতাটা পড়েন প্রভুপাদের প্রথম চ্যাপ্টারটাতে প্রভুপাদ এটা মেনশন করছেন যে যদি কেউ ভগবদ গীতাটাকে ভালো করে বুঝতে পারে বা পড়ে নিজের জীবনে লাগাতে পারে, সে সমস্ত বৈদিক জ্ঞান নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবে, ওকে আর আলাদা করে অন্য কোনো শাস্ত্র পড়ার প্রয়োজন হবে না। এই জিনিসটা আমরা আবার মানে কিছু কিছু উপনিষদ আছে যেগুলো আমরা বা পুরাণ আছে যেগুলো আমরা পড়ার চেষ্টা করব ইন ফার্দার ক্লাসেস, আমরা পড়বো পরে। তো তখন আবার আমরা এটাকে ডিটেলসে আরো মানে প্রত্যেকটা অঙ্গকে আমরা ডিটেলসে পড়ার চেষ্টা করব। বাট অ্যাজ অফ নাও এটাই হচ্ছে সামারি বা সারমর্ম। কারেক্ট। তো এখন ভগবদ গীতা পড়ার কিছু কিছু প্রি রিকুইজিট আছে, রাইট? যেমনি মনে করুন আমি এখন একটা এক্সাম্পল যেটা নিয়ে, একটা ভীষণ কমন এক্সাম্পল যেটা আমি প্রত্যেকটা ক্লাসে বোঝানোর চেষ্টা করি। আমি ইংরেজি জানি, ঠিক আছে, আমি ইংলিশ জানি, আমি একটা বাজারে গেলাম, একটা কোয়ান্টাম ফিজিক্সের মোটা বই নিয়ে এলাম, বা মেডিকেল অপারেশন যেটা অ্যানাটমির মেডিকেল বই আছে সেটাকে নিয়ে এলাম। এখন আমার ইংলিশ জানি, বই ইংলিশে লেখা আছে, আমি নিজের ইংলিশ জ্ঞানের প্রয়োগ করে বইটা আমি পড়লাম, পুরোটা পড়ে নিলাম, কিন্তু এটার মানে কি এই যে আমি বইয়ের আসল জ্ঞানটা নিজের জীবনে বুঝতে পারবো, যে কোয়ান্টাম ফিজিক্সটাকে আমি বুঝতে পারবো? নয়, রাইট? কোয়ান্টাম ফিজিক্স বোঝার জন্য আমাদের কিছু প্রি রিকুইজিট আছে, যেটা হচ্ছে ফিজিক্সের একটা ফান্ডামেন্টাল জ্ঞান আমাদের লাগবে। তো ঠিক সেইভাবে ভগবদ গীতা বোঝারও আমাদের কিছু ফান্ডামেন্টাল প্রি রিকুইজিট আছে। তো কেউ যদি ভাবে যে আমি সংস্কৃত জানি, আমি গীতা পড়তে পারবো বা গীতা বুঝতে পারবো, সেটা কিন্তু নয়। বা কেউ যদি ভাবে যে আমি সংস্কৃত জানি না, আমি অজ্ঞ আছি, আমি কি গীতা বুঝতে পারবো, তো সেটাও কিন্তু নয়। মানে গীতা পড়া বা বোঝার জন্য আমাদের সংস্কৃতের ওপরে ডিপেন্ডেন্সিটা সেরম নেই। তো কার উপরে ডিপেন্ডেন্সি আছে সেটা আমরা একটু দেখি। বেসিক্যালি আমরা সবাই জানি যে ভগবদ গীতা বা মহাভারতের কিছু বেসিক্স কেউ যদি পড়েও না থাকি, অ্যাটলিস্ট ছোটবেলা থেকে সিরিয়াল দেখে বা কোনোভাবে আমরা জানতে পেরেছি, কিছু হয়তো ডিটেলসে জানি না, বাট কিছু কিছু জিনিস, বেসিক জিনিস আমরা জানি মহাভারতে যেগুলো হয়েছে। তো মহাভারতের একটা খুব কমন যেটা জানি আমরা, যে ধৃতরাষ্ট্র যখন কুরুক্ষেত্রের যুদ্ধটা হচ্ছিল, সঞ্জয়, ধৃতরাষ্ট্র যেহেতু ব্লাইন্ড ছিলেন, দেখতে পেতেন না, সঞ্জয় ওনাকে পুরো জিনিসটা রিলে করে বলছিলেন। তো বেসিক্যালি কৃষ্ণা যখন ভগবদ গীতার জ্ঞানটা অর্জুনকে দিচ্ছিলেন, তখন কিন্তু ধৃতরাষ্ট্র এক্সাক্ট জ্ঞানটা কিন্তু ধৃতরাষ্ট্রও পাচ্ছিলেন, বাট ওখানে কিন্তু টিচার যিনি ছিলেন উনি পারফেক্ট। কৃষ্ণা অ্যাজ এ টিচার ইজ পারফেক্ট, যেটা বলা হচ্ছে, যেই নলেজটা দেওয়া হচ্ছে, নলেজটাও পারফেক্ট। কিন্তু এই যে জ্ঞানটা দিলেন কৃষ্ণা, ধৃতরাষ্ট্রের মনে কিন্তু সেটা ঢুকলো না, বা উনি কিন্তু এই জ্ঞানটার কিছুই বুঝলেন না, কারণ ওনার ইন্টেনশন ওয়াজ নট দেয়ার। তো যখন আমরা ভগবদ গীতা পড়তে যাব, দ্য মেইন ফ্যাক্টর আমাদের ভগবদ গীতা রিয়েলাইজ করার বা আমাদের বোঝার ইজ আওয়ার ইন্টেনশন, যে আমরা কোন ইন্টেনশন নিয়ে ভগবদ গীতাটা পড়তে যাচ্ছি। তো যখন আমরা ভগবদ গীতা বা শাস্ত্র পড়তে যাব, আমাদের সবসময় ইন্টেনশন বা আমাদের অ্যাটিটিউডটা থাকা উচিত যে শ্রদ্ধা, ডিভোশনের সাথে আমরা শুনবো সেটা, কারণ ওটা ডাইরেক্ট ভগবানের বাণী। তো উইদাউট শ্রদ্ধা আমরা কিন্তু জিনিসটাকে আমাদের মনেও আমাদের ওটা গাঁথবে না, আর যদি মনে না গাঁথে আমরা সেটাকে কখনোই আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো না বা বুঝতে পারবো না। তো চ্যালেঞ্জিং ওয়েতে আমাদের কখনোই ভগবদ গীতা বা শাস্ত্র পড়া উচিত না, আমাদের শ্রদ্ধা আর ডিভোশন নিয়ে ভগবদ গীতা বা শাস্ত্র পড়া শুরু করা উচিত। কারেক্ট। কারণ চ্যালেঞ্জিং ওয়েতে নয়, এটার মানে এই নয় যে আমাদের কোনো মনে প্রশ্ন থাকলে আমরা জিজ্ঞেস করবো না, সেটা নয়। মানে প্রশ্ন করার দু প্রকার হতে পারে, একটা হচ্ছে যে কিছু জানার জন্য প্রশ্ন করা, আর কিছুটাকে চ্যালেঞ্জ করার জন্য বা ওটাকে ছোট করার জন্য প্রশ্ন করা। তো আমাদের সবসময় প্রশ্ন করা উচিত জিনিসটা জানার জন্য, যেটা অর্জুন পুরো ভগবদ গীতা ধরে কৃষ্ণের জন্য করেছেন।
তো আমরা কতগুলো ফান্ডামেন্টালস দেখার চেষ্টা করব। বেসিক্যালি পাঁচটা মেন ফান্ডামেন্টালস আছে। আমরা পুরো কোর্সের ভেতরে এটাকে ইভেনলি আমরা ডিস্ট্রিবিউট করব। অ্যাজ অফ নাও আমরা ইম্পর্টেন্ট যেটা আছে প্রিলিমিনারি সেটাকে আমরা একটু দেখে নিই, প্রথম দুটোকে। তো আমাদের কোনো জ্ঞান অর্জন করার জন্যে, কোনো নলেজকে অ্যাকোয়ার করার জন্যে কি কি পদ্ধতি আছে? শাস্ত্রে বলা হচ্ছে যে আমাদের যে কোনো নলেজ, আমাদের ম্যাটেরিয়াল নলেজ হোক, আমাদের স্পিরিচুয়াল নলেজ হোক, সেইটাকে নেবার জন্যে আমাদের তিনটে প্রকার আছে, তিনটে পদ্ধতি আছে, যেটাকে বলা হয় প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ আর শব্দ প্রমাণ। তো প্রত্যক্ষ হচ্ছে যেটা আমরা প্রত্যক্ষ রূপে আমরা কিছু দেখছি আর ওটাকে সত্যি মেনে নিচ্ছি। যেমনি মনে করেন আমি এখন প্রত্যক্ষ দেখতে পাচ্ছি যে এখানে আপনারা ক্লাস করছেন, রাইট? অনুমান হচ্ছে যেটাতে আমরা নিজেদের থিওরি লাগাচ্ছি, কিছু আমরা মনে করুন কিছু নিজেদের কল্পনা করছি, রাইট? বেসিক্যালি একটা এক্সাম্পল দিতে গেলে যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের নাম এখানে রয়েছে, কিন্তু আদৌ আপনারা ঘুমোচ্ছেন না ক্লাস করছেন আমরা জানি না, আমরা অনুমান করছি যে ইউ আর প্রেজেন্ট, আপনারা আছেন। কারেক্ট। তো এটা হচ্ছে অনুমান। আর একটা হচ্ছে শব্দ। শব্দটা মানে হচ্ছে একটা বোনাফাইড অথরিটির কাছ থেকে জ্ঞান অর্জন করা। তো এই তিনটে পদ্ধতি কি আমরা একটুখানি দেখার চেষ্টা করব তাড়াতাড়ির ভেতরে। তো প্রত্যক্ষ প্রমাণ মানে হচ্ছে যে আমরা নিজেদের সেন্সের উপরে রিলাই করছি, আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা প্রত্যক্ষ করার চেষ্টা করছি। কারেক্ট। তো ইন্দ্রিয় বলতে আমাদের কি চোখ, নাক, জিভ, স্পর্শ, রাইট? আমাদের এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা কোনো জিনিসটাকে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। কিন্তু প্রত্যক্ষ প্রমাণে প্রবলেমটা হচ্ছে যে আমাদের ইন্দ্রিয়গুলো পারফেক্ট নয়, সবার লিমিটেশন আছে। তো লিমিটেশন কি আমরা আর একটু পরেই বোঝবার চেষ্টা করব। আর যেহেতু আমাদের এই ইন্দ্রিয়গুলো পারফেক্ট না, এই জন্য আমরা প্রত্যক্ষভাবে জিনিসটা পরিষ্কার বুঝতে পারি না, যার জন্য আমাদের ইলিউশন হয়ে যায়। ইলিউশন মানে ভ্রম হয়ে যায়। আর যেহেতু আমাদের ভ্রম হয়ে যায়, আমাদের একটা ভুল ধারণা হয়ে যায়, যেটা হচ্ছে কমিট মিস্টেক। আমরা একটা কিছু ভুল ধারণা করে ফেলি। আর এই ভুল ধারণাটা যখন আমরা অন্যদেরকে বোঝানোর চেষ্টা করি, ইট ইজ লাইক আমরা ওদেরকে চিট করছি, ওদেরকে ভুল দিশাতে নিয়ে যাচ্ছি। বেসিক্যালি যখন আমাদের লিমিটেশনের জন্য মাঝে মধ্যে কি হয়, আমরা একটা জিনিস দেখি, হয়তো সেটাকে পুরো প্রপার আমরা তার পুরো সারাউন্ডিং, তার সার্কামস্ট্যান্সেস না বুঝে বা আমাদের অক্ষমতার জন্য আমরা সেই জিনিসটার একটা ধারণা করে নিয়ে আমরা সেই জিনিসটা বা কোনো মানুষকে বা কোনো সিচুয়েশনকে জাজ করতে শুরু করি, কারণ আমরা একটা ইলিউশনে আছি যে আমরা যেটা দেখেছি সেটাই ঠিক, সেটা হয়তো নাও সত্যি হতে পারে। তো আমরা একটা জাজ করার টেন্ডেন্সি এসে যায়, আর যার জন্য আমরা একটা ভুল ভ্রান্তিতে থাকি। আর যখন আমরা সেই ভুলটা করে ফেলি, সেই ভুলটাকে ঢাকার জন্য আমাদেরকে বিভিন্ন রকমের চিটিং মেথডের আশ্রয় নিতে হয়। তো এইটা হচ্ছে বেসিক্যালি এটার সামারি। কারেক্ট। তো এবার এই জন্য এটা বোঝার এটা দরকার আছে যে অনেকে বলে যে ভগবানকে আমরা কেন মানবো, ভগবানকে তো আমি দেখতে পাচ্ছি না, আমাকে আগে ভগবান দেখাও, তাহলে কি আমি ভগবানের ব্যাপারে ভাববো। আমাদের এখন বুঝতে হবে যে আমাদের ইন্দ্রিয়গুলো কি সত্যি সক্ষম আছে ভগবানকে দেখার জন্য। ভগবানও না, জড় জগতেও অনেক কিছু এমন আছে যেটা আমরা ইন্দ্রিয়র মাধ্যমে আমরা ডিসাইড করতে পারি না। যেমন কতগুলো ছোট উদাহরণ দেখবো এবার আমরা। তো প্রত্যক্ষ মনে হচ্ছে সিইং ইজ বিলিভিং, রাইট? তো এই ছবিটা দেখে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে একটু আনমিউট করতে নিজেদের, আর একটু শেয়ার করুন, বা যারা ইউটিউবে আছে তারা একটু চ্যাটের মাধ্যমে শেয়ার করুন যে আপনারা কি দেখতে পাচ্ছেন এই ছবিতে। रिलेशनशिप। नारायण प्रभु, आपकी आवाज ठीक से नहीं आ रही है, थोड़ा। हाँ, यहाँ पे रिलेशनशिप। रिलेशनशिप, ओके, गुड। बाकी रहा और क्या? रीता प्रीतम, माता जी, आयुष,
প্রভু, আপনারা আনমিউট করেছেন, কিছু যদি বলতে চান। এখানে এখানে কেউ একজন কুকুর নিয়ে বসে আছে। এটা চিটিং হয়ে গেল। আপনি কি এটা দেখেছেন আগে কোথাও ইন্টারনেটে? না, ওখানে কারণ লোম দেখা যাচ্ছে ওর হাতের পাশে। ও ওকে, গুড গুড, দিস ইজ গুড অবজারভেশন। তো এনিওয়েজ, যদি আমার মতন কেউ মানুষ থাকতো যার অত অবজারভেশন। অবজারভেশন পাওয়ার ছিল না, সে ভাবতো একটা ছেলে একটা মেয়ের সাথে বসে আছে, ঠিক আছে? বাট যেটা আপনি খুব কারেক্টলি বলেছেন, অ্যাকচুয়ালি হি ইজ সিটিং উইথ আ ডগ, রাইট? এই ছবিটা যেটা আমরা ছোটবেলায় সায়েন্সে পড়েছি, ইট ইজ কল্ড রিফ্র্যাকশন, যেখানে যখনই দুটো সাবস্টেন্স হয়, লাইট একটুখানি বেন্ড হয়ে যায়, যার জন্য যখন জলের ভেতরে আমরা পেন্সিল দিই তো ঠিক মনে হয় যেন পেন্সিলটা ভেঙে গেছে, রাইট? কিন্তু আমরা জানি যে আসলে পেন্সিলটা ভাঙেনি, পেন্সিলটা গোটাই আছে, কিন্তু আমাদের চোখ আমাদেরকে বলছে পেন্সিল ভেঙে গেছে। ইটস বিকজ অফ আওয়ার ইমপারফেক্ট সেন্সেস। ঠিক সেইভাবে এখানে কতগুলো ইলিউশনস আছে যেটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা এটা ইন্টারনেটে অনেক দেখেছেন এই টাইপের ইলিউশনারি ইমেজেস, রাইট? এইটা বাদে, ইলিউশন বাদে, আমাদের প্রত্যেকের যে সেন্সগুলো আছে, যেমনি মনে করুন আমাদের চোখ আছে, চোখ আমাদের কিছু লিমিটেড ফ্রিকোয়েন্সি অবধি দেখতে পায়, যেমনি এক্স রে আছে বা ইনফ্রারেড আছে, আমরা এগুলো দেখতে পাই না। ঠিক সেইভাবে আমাদের কানও একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ভেতরেই শব্দগুলোকে শুনতে পায়। এমনি অনেক শব্দ আছে যেগুলো আমরা শুনতে পাই না, কুকুরে শুনতে পায়, ডলফিন শুনতে পায়, হাতিরা শুনতে পায়, কিন্তু আমরা শুনতে পাই না, রাইট? সো দিস মিনস আমাদের ইন্দ্রিয়গুলো সক্ষম নয়, আমাদের ইন্দ্রিয়গুলো অতটাই আছে যতটা আমাদের নিত্য জীবনের জন্য আমাদের লাগবে, প্রয়োজন লাগবে, সেই হিসেবে আমাদের ইন্দ্রিয়গুলো দেওয়া আছে, রাইট? তো এটা ছিল প্রত্যক্ষ প্রমাণ। অনুমান প্রমাণটা কি? যে গেস ওয়ার্ক। তো গেস ওয়ার্কটা বোঝার জন্য একটা ছোট গল্প আছে, যে হাতি আর 6টা অন্ধ লোক, অন্ধ লোকেরা মিলে ওরা ভাবলো যে ঠিক আছে, চলো আমরা সবাই নিজেরা মিলে নিজেদের বুদ্ধি ক্ষমতা দিয়ে আমরা যাচাই করি যে হাতি নামক প্রাণীটা কিরকম দেখতে। তো 6জন মিলে হাতির বিভিন্ন অঙ্গগুলোকে স্পর্শ করে বোঝার চেষ্টা করেন। তো যে হাতির দাঁতকে ধরেছে সে ভাবছে যে হাতির রূপটা, হাতি একটা সোর্ডের মতন বা একটা তলোয়ারের মতন বা একটা বর্ষার মতন দেখতে। যে ওর সুরটাকে ছুঁয়েছে সে ভাবছে হাতি একটা সাপের মতন দেখতে। বা যে ওর কানটাকে ধরেছে সে ভাবছে কুলোর মতন দেখতে। যে পা ধরছে সে ভাবছে একটা গাছ বা একটা পিলারের মতন হাতি, রাইট? যে ওর শরীরটাকে ছুঁচ্ছে সে ভাবছে হাতি একটা দেওয়ালের মতন। যে ওর লেজটাকে ধরেছে সে ভাবছে হাতি একটা দড়ির মতন। তো সবাই নিজের মতন করে হাতিকে অনুমান করে বোঝার চেষ্টা করেছে। আর আমরা দেখতে পাচ্ছি এই গল্পটার মাধ্যমে যে 6জনেরই অনুমান কিন্তু সঠিক নাম। তো এদের কাছে যেহেতু এদের চোখ নেই, এরা যদি হাতিকে ভালো করে বুঝতে চায় যে হাতি কেমন দেখতে, এদের একমাত্র উপায় হচ্ছে যে তার কাছে যাওয়া যার চোখ আছে। যেমনি ধৃতরাষ্ট্রর চোখ ছিল না, ও সঞ্জয়ের কাছে গেছিল যাতে কিনা সঞ্জয় যেটা দেখতে পাচ্ছে ও ধৃতরাষ্ট্রকে রিলে করবে। ঠিক সেইভাবে আমরা যখন কিছু যেটা জানি না সেটার জন্য আমরা কি করে, আমরা স্কুলে যাই যেখানে আমাদের টিচার আমাদেরকে পড়ায়, রাইট? বোনাফাইড একটা সোর্সের কাছে সারেন্ডার করা হচ্ছে বেটার উপায় রাদার দ্যান অনুমান। তো মডার্ন সায়েন্স বলতে আমাদের মডার্ন বিচারধারা কেন ফেল করে, এটাকে একটু যদি আমরা দেখি, যে আমরা যে মানুষরা আছি, আমরা যদি দেখি ইন্ডিয়ার ভেতরে আমরা একটা ছোট ডট, এই ইন্ডিয়াটা ওয়ার্ল্ডের ভেতরে একটা ছোট অংশ, পুরো গ্যালাক্সির ভেতরে এটা আরো মাইনর ডট, মানে আমাদের কোনো অস্তিত্বই নেই। আর আমরা যখন অনুমান করার চেষ্টা করি যে এই হচ্ছে আউটার স্পেসে, এই হচ্ছে ওই হচ্ছে, ইট ইজ লাইক যেমনি মনে করুন আমার ঘরের কোনো কোনাতে একটা পিঁপড়ে আছে আর সে অনুমান করার চেষ্টা করছে যে আমেরিকাতে করোনা ভাইরাস হচ্ছে কি হচ্ছে না, বা আমেরিকাতে কি উপায় হচ্ছে বা কি অসুবিধা হচ্ছে না হচ্ছে। ইট ইজ সামথিং লাইক দ্যাট। আমাদের মানে ক্ষমতাই নেই যে আমরা কিছু এস্টিমেট করব, রাইট? আমরা যে হাবল টেলিস্কোপ বা এইসবগুলো দেখছি সেইটারও লিমিটেশন আছে, এই কারণে যে আলটিমেটলি হাবল টেলিস্কোপ থেকে যেই ইমেজটা আসছে
সেইটাকে অ্যানালাইজ করার জন্য আমরা নিজেদের চোখ বা আমাদের ইন্দ্রিয়গুলোরই সাহায্য নিচ্ছি। আর যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলো একটা লিমিটেশন আছে আমাদের ইন্দ্রিয়গুলোর, আমাদের অ্যানালিসিসেরও সেই জন্য একটা লিমিটেশন এসে যাচ্ছে। রাইট? রুষা কিছু বলতে চাইছেন? ওকে, তো নাও লেট আস গো টু দ্য থার্ড and the most bona fide উপায়, দ্যাট ইজ শব্দ প্রমাণ। এটা হচ্ছে হিয়ারিং ফ্রম আ bona fide অথরিটি। তো যেটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি, মানে ছোটবেলায় যেতাম, একজন টিচার আসতো বা একজন স্যার আসতেন, আর উনি আমাদেরকে বোঝাতেন যে ABCD, বা যখন একটু বড় হলো আমাদেরকে বোঝানো হলো যে তুমি ঠিক আছে, তুমি কলকাতায় আছো বা জামশেদপুরে আছো, বাট একটা আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড দের ইজ আ কান্ট্রি কল্ড আমেরিকা। তো আমাদের তখন এমন না যে আমরা টিচারকে চ্যালেঞ্জ করতাম যে আমাকে আগে আমেরিকা দেখাও, তাহলে কি আমি মানবো যে তুমি ঠিক বলছো। রাইট? আমরা ইউজ টু হিয়ার ফ্রম আ বোনাফাইড অথরিটি। বোনাফাইড কেন? কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট ওকে সার্টিফাই করেছে। আমরা একটা বোনাফাইড অথরিটির কাছ থেকে জ্ঞানটা নিতাম আর সেইটাকে আমরা মেনে এগিয়েছি। এটা হচ্ছে শব্দ প্রমাণ, যে একটা বোনাফাইড অথরিটির কাছ থেকে কোনো জ্ঞান অর্জন করা। তাই জন্য এখানে একটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর বারবার আমরা এমফাসাইজ করব, আর এটা নিয়ে একদিন আমাদের ক্লাসও হবে, মেবি নেক্সট সেশন আমরা কিছুটা এটা নিয়ে কথা বলবো যে ওয়াই শব্দ প্রমাণ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমাদের এমফাসাইজ করতে হবে এখানে ইজ আ বনাফাইড অথরিটি। আমি রিসেন্টলি শুনছিলাম যে একজন মাতাজি বলছিলেন ছোটবেলায় তার মেয়েকে তিনি একটা এমন স্কুলে পাঠিয়েছিলেন যেখানে বলের স্পেলিং ছিল BOLL। দ্যাট ইজ নট এ বনাফাইড অথরিটি, যেখানে যা খুশি যা ইচ্ছে একটা কিছু শিখিয়ে দিলেই হলো। সো আমাদেরকে আগে জাজ করতে হবে যেখান থেকে আমরা শুনছি বা যেখান থেকে আমরা যেই ইউনিভার্সিটিতে ধরুন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বা গ্রাজুয়েশনের সময় আমরা ইউনিভার্সিটি দেখি যে ওয়েদার ইট ইজ সার্টিফাইড ইউনিভার্সিটি অর নট। তো আমাদের সবসময় কোনো নলেজ নিতে গেলে উই হ্যাভ টু চেক এটা একটা সার্টিফাইড ইউনিভার্সিটি বা সার্টিফাইড অথরিটি, সোর্স অফ নলেজ অথরিটি কিনা। এইটা একটা মানে ইট ইজ আ বিগ টপিক, এটা বড় টপিক, এটা আমরা নেক্সট সেশনে এটা নিয়ে একটু বিস্তারে আলোচনা করব। আজকে এটা নিয়ে এগোবো না বেশি। নেক্সট টপিক। তো যেমনি যদি মনে করুন কোনো একটা ছেলে আছে, তার মাথায় আসলো যে আমি নিজের বাবার পরিচয় জানতে চাই, তো সে কি করতে পারে যে নিজের ব্লাড স্যাম্পল নিল, আর পুরো পৃথিবীতে যত মেল আছে, যত পুরুষ আছে, সবার ব্লাড স্যাম্পল নিয়ে একটা DNA অ্যানালিসিস করবার চেষ্টা করতে পারে, যে তারপরে কি একটা ডিসিশনে আসবে যে ঠিক আছে এই মানুষটার সাথে আমার DNA ম্যাচ করছে, হতে পারে এই আমার বাবা। এটা হচ্ছে একটা উপায়। কিন্তু এইটাতে যদিও এটা সায়েন্টিফিক, যদিও এটা মানে একটা পদ্ধতি আছে, কিন্তু এটা তো অনেক সময় লেগে যাবে। ইজিয়েস্ট ওয়ে ইজ নিজের মাকে জিজ্ঞেস করো যে হু ইজ মাই ফাদার। সেম জিনিস আমাদের শাস্ত্রেও বলা আছে, যদি কেউ ভগবানকে জানতে চায় বা হায়ার নলেজকে জানতে চায়, ডিভিনিটিকে জানতে চায়, তো বেস্ট ওয়ে ইজ টু আস্ক দ্য বেদাস। বেদ মানে হচ্ছে শাস্ত্র, শাস্ত্র মানে হচ্ছে লাইক আওয়ার মাদার। তো যদি ভগবানকে বা যদি কোনো ডিভিনিটিকে, হায়ার পাওয়ারকে জানতে হয়, we should always try to take shelter of the শাস্ত্র, স্ক্রিপচার্স। সেটা বেদ হতে পারে, সেটা হোলি কুরআন হতে পারে, বাইবেল হতে পারে। সো হোয়াট এভার বি দ্য স্ক্রিপচার্স, আমাদের ওটার শেল্টার নেওয়া উচিত। ছোট করে সামারিতে আমরা যদি দেখি, আমাদের ডাইরেক্ট পারসেপশন যখনই করি ইন্দ্রিয়র উপরে বেস করে, আমার একটা ভ্রম হবার চান্সেস থাকে, যার জন্য আমরা একটা মিস্টেক করার টেন্ডেন্সি হয়ে যায়, আর সেটা থেকে আমরা চিট করতে শুরু করি। অ্যান্ড the best way is to learn from a bona fide authority. The channel of acquiring knowledge is the bona fide succession. এটা আমরা যেটা রুষা বললো, নেক্সট ক্লাসে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। Right? So let us start with Bhagavad Gita, chapter 1. এতদূর অবধি কিছু কাউরে প্রশ্ন বা কিছু জিজ্ঞাসা যদি থাকে, যদি না থাকে আমরা তাহলে এগিয়ে যেতে পারি। ইউটিউবে কিছু এসছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, যদি কাউরে কোনো প্রশ্ন বা যদি কিছু না বুঝতে পারছেন, আপনারা আমাদের আটকে সেই সময় জিজ্ঞেস করে নিতে পারেন।
ভগবদ গীতা আমরা যে পড়বো সেখান থেকে আমরা কি শিখতে পাচ্ছি? ভগবদ গীতা অ্যাকচুয়ালি ডিল করে 5টা তত্ত্বের উপরে বা 5টা ফ্যাক্টরের উপরে, 5টা ট্রুথের উপরে। সেটা হচ্ছে ঈশ্বর, দ্য এন্টায়ার কসমিক, মানে যে কন্ট্রোলার, সুপ্রিম কন্ট্রোলার, সে হচ্ছে ভগবান যাকে আমরা বলি। ঈশ্বরকে সেটা বোঝানো হয়। জীবা, জীবা মানে হচ্ছে যে আমরা আছি, জীবাত্মা, আমাদের ব্যাপারে বলা হচ্ছে। প্রকৃতি হচ্ছে ম্যাটেরিয়াল ক্রিয়েশন, যেটা যে আমরা জড় জগতে যা কিছু দেখছি, দ্যাট ইজ প্রকৃতি। কাল হচ্ছে টাইম ফ্যাক্টর, অ্যান্ড কাল হচ্ছে কর্মা, হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস। তো ভগবদ গীতাকে অলসো উই নো দ্যাট ভগবদ গীতা মানে ভগবদ গীতাকে জেনারেলি যোগ শাস্ত্রও বলা হয়, বিকজ more than 20% of Bhagavad Gita shloka যত আছে, there are 700 shloka in verses in Bhagavad Gita. তো তার মধ্যে more than 20% জায়গায় এই যোগা কথাটা, যোগা যুক্তা, এই কথাগুলো ইউজ করা হয়েছে। তো ভগবদ গীতাকে অনেক সময় যোগ শাস্ত্রও বলা হয়। তো যোগা কথাটার এখনকার মডার্ন ইন্টারপ্রিটেশন দিয়ে যদি আমরা ভাবি যে যোগা মানে কি, যোগা মানে যোগা কথাটা শুনলেই আমাদের মনে ফার্স্ট ইমপ্রেশন যেটা আমাদের মনে আসে সেটা হচ্ছে প্রাণায়াম করতে হবে, ব্যায়াম করতে হবে, সূর্য নমস্কার করতে হবে, দিস ইজ যোগা। আমাদের মডার্ন আন্ডারস্ট্যান্ডিং এ এটাই আসে। বাট অ্যাকচুয়ালি যোগ কথাটার মানেই হচ্ছে কিছুকে অ্যাড করা, কিছুকে যুক্ত করা, যোগ করা, মানে যেটা, হ্যাঁ, যেটা আমরা পাতি বাংলায় যেটা আমরা বুঝি আর আমরা, কি, হ্যাঁ, বা হিন্দিতে বা সংস্কৃতে যেটা যোগ। যোগ। তো যোগ করার মানেই হচ্ছে যে এনিথিং যেটা আমাদেরকে ভগবানের সাথে যুক্ত করবে। যোগা শাস্ত্রের মানে হচ্ছে ভগবদ গীতা কে বলা হয়, কারণ ইট গিভস আস দ্য ওয়ে, আমাদেরকে একটা চ্যানেল তৈরি করে দেন যেটার সাথে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি। এনিথিং আমাদের জীবনে যাই আমরা করছি, যদি সেই জিনিসটা আমাদেরকে ভগবানের সাথে যুক্ত করে, দ্যাট ইজ নোন অ্যাজ যোগা। নট অনলি আমাদের ব্যায়াম করা বা প্রাণায়াম করা ইজ যোগা, শুধু ওইটাই যোগা নয়। অ্যাকচুয়ালিতে এনিথিং যেটা আমাদেরকে ভগবানের সাথে যুক্ত করছে, দ্যাট থিং ইজ নোন অ্যাজ যোগা। আর এটাই আমাদের ভগবদ গীতাতে ব্রড ওয়েতে ডিটেলসে বোঝানো হয়েছে কিভাবে আমরা ভগবানের সাথে ডেইলি লাইফে যুক্ত হতে পারি। কারেক্ট। তো আমরা যে 5টা ফ্যাক্টর দেখলাম, যদি আমরা একটুখানি ভালো করে বিচার করি, আমাদের ডে টু ডে লাইফে এমন কোনো সিচুয়েশন, এমন কোনো পরিস্থিতি আসতে পারে না যেটা এই 5টা ফ্যাক্টরের বাইরে। আমরা এই 5টা ফ্যাক্টরকে যদি ভালো করে বুঝতে পারি, আর কিভাবে এদের এই 5টা ফ্যাক্টরের সাথে ডিল করতে হয়, রেসিপ্রোকেট করতে হয়, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনে সবকিছু ইজি হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই ভগবদ গীতা ইজ নোন অ্যাজ দ্য ম্যানুয়াল অফ হিউম্যান লাইফ। তো চ্যাপ্টার 1টা যদি আমরা দেখি, চ্যাপ্টার 1কে আমরা 5টা সেকশনে ভাঙতে পারি। প্রথম পার্টটা হচ্ছে ফার্স্ট শ্লোকাটা, যেখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের সাথে নিজের এনকোয়ারি, মানে নিজের প্রশ্ন রাখবে। এন্টায়ার ভগবদ গীতাতে ধৃতরাষ্ট্রের একমাত্র এটাই একটা শ্লোক আছে। দ্বিতীয় সেকশনটা হচ্ছে 2 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক, যেখানে সঞ্জয় বিভিন্ন ফ্যাক্টরস বোঝাবে, যেটা দিয়ে আমরা বুঝতে পারি দুর্যোধনের ক্যারেক্টারটা কি, আর ওর ভেতরে যে ভয় ছিল যে ওরা হেরে যাবে, সেটা বোঝার একটা উপায় পাবো আমরা। থার্ড সেকশনটা হচ্ছে 12 নম্বর থেকে 19 নম্বর, যেখানে আমরা পাণ্ডবদের বিজয়ী হবার কতগুলো ফ্যাক্টরস বুঝতে পারবো, যে যুদ্ধ শুরু হবার আগে থেকেই এটা কিভাবে বোঝা গেল যে পাণ্ডবরা বিজয়ী হতে চলেছে। 20 থেকে 27 নম্বর শ্লোক, যেটা হচ্ছে 4 নম্বর সেকশন, সেখানে অর্জুন বাকি সৈন্যদেরকে, দুপক্ষের সৈন্যদেরকে অবজার্ভ করবে, একটুখানি দেখবে, বুঝবে, আর সেইটার থেকে ওর চিন্তাধারাটা আমরা একটু বুঝবার চেষ্টা করব। অ্যান্ড দেন লাস্ট সেকশনটা হচ্ছে অর্জুন বিভিন্ন কারণ দেবে যার জন্য ও লড়াই করতে চাইছে না, বা এই রণক্ষেত্র থেকে উনি সরে যেতে চাইছেন। তো এই ফার্স্ট চ্যাপ্টারটাতে
একভাবে যদি আমরা বুঝতে চাই, এখানে কৃষ্ণার কোনো ওয়ার্ড নেই, কৃষ্ণার কোনো এখানে কথা নেই, বা এখানে ভগবদ গীতার কোনো জ্ঞান এখনো আসেনি। স্টিল চ্যাপ্টার 1 আমাদের জীবনের ভীষণ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে, বিকজ অর্জুনের যে পরিস্থিতি হয়েছিল সেম জিনিস আমাদের জীবনেও আমরা নিত্য ফেস করতে চলেছি, মানে করছি, করব, অ্যান্ড আগেও করতে চলেছি, রাইট? আই হোপ আমার বাংলাটা ঠিক ছিল, মানে পাস্টেও করেছি, এখনো করছি, অ্যান্ড আগেও করব, যদি এটা ক্লিয়ার হয় আর কি, রাইট? তো আমরা যদি এই ফ্যাক্টরগুলো একটুখানি বুঝি, এই প্রশ্নগুলো একটু বুঝি, নিজের জীবনের সাথে যদি এটা রিলেট করতে পারি, তাহলে আগামী যত চ্যাপ্টার্স আছে যেটাতে কৃষ্ণা এই 5টা প্রশ্নেরই মেনলি উত্তর দিচ্ছে, সেইগুলোকে আমরা নিজেদের সাথে পার্সোনাল 1-to-1 রিলেট করতে পারবো। বেসিক্যালি চ্যাপ্টার 1-এ কৃষ্ণা কিন্তু কোনো জ্ঞান দিচ্ছেন না। তো অনেকেই ভাবে যে চ্যাপ্টার 1টা না পড়লেও চলে, ওটা এমন কোনো ইম্পর্টেন্ট না, ইট ইজ আ ভেরি ইজি চ্যাপ্টার। কিন্তু চ্যাপ্টার 1টা বেসিক্যালি আমাদের ভগবদ গীতার যে পুরো বইটা পড়ার একটা কনসিয়াসনেসকে আমাদের রেডি করছে। চ্যাপ্টার 1টা একটা বড় জ্ঞান আমাদের কাছে আসতে চলেছে, একটা নলেজ আমরা পেতে চলেছি, তার জন্য আমাদের বেসটাকে রেডি করছেন। আর চ্যাপ্টার 1 থেকে আমরা কিছু বেসিক সাইকোলজিক্যাল বা আমাদের ট্রেটস আমরা জানতে পারবো, বা কিছু জিনিস আমরা জানতে পারবো যে ফার্দার আমাদের ভক্তিতে বা আমাদের স্পিরিচুয়াল লাইফে এগোতে গেলে যেই জিনিসগুলোকে আমাদেরকে ইমবাইব করতে হবে, মানে আমাদেরকে শিখতে হবে, আর যেইগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে, যেগুলো থেকে অ্যাভয়েড করে আমাদের চলতে হবে। বেসিক্যালি আমাদের কনসিয়াসনেসটাকে একটা প্রিপারেশন মোডে রাখছেন। আর এটা এইখানেই এই ফার্স্ট শ্লোকটা থেকেই আমাদের একটা, এই যে কৃষ্ণ এত বড় একটা ভগবদ গীতার এতগুলো ভার্সেস বা এতটা জ্ঞান দিতে চলেছেন, সেটার একটা সূত্রপাত শুরু হচ্ছে। চ্যাপ্টার 1 ইজ বেসিক্যালি আ সূত্রপাত অফ দ্য এন্টায়ার নলেজ। কারেক্ট। সো যেটা আমরা ডিসকাস করলাম সেটাই আছে। এবার এখানে 3টে মেন ক্যারেক্টারিস্টিক্স আমরা অবজার্ভ করব, 3টে মানুষের, রাইট? সরি, ওকে। তো 3টে ক্যারেক্টার কে কে? ধৃতরাষ্ট্র, দুর্যোধন আর অর্জুন। আর এখান থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব যেটা আমাদের জীবনে আমরা লাগাতে পারবো। বেসিক্যালি এই যে চ্যাপ্টার 1টা আছে, এইখানে 3টে মেন ক্যারেক্টার আছে। হ্যাঁ, 4th ক্যারেক্টারও আছে যেটা হচ্ছে সঞ্জয়, কিন্তু সঞ্জয় জাস্ট জিনিসগুলোকে রিলে করছে। আর সঞ্জয় সম্বন্ধেও আমরা ফার্স্ট শ্লোকা যখন পড়বো আমরা একটুখানি ডিসকাস করে নেব। কিন্তু মেন 3টে যে সাইকোলজিক্যাল ট্রেট আমরা এই চ্যাপ্টার 1-এ দেখতে পাবো, সেটা হচ্ছে 3 জন। আর এই সাইকোলজিক্যাল ট্রেট গুলোকে আমাদেরকে স্পিরিচুয়াল লাইফে এগোতে গেলে আমাদেরকে কমপ্লিটলি, আজকে যে আমরা ক্লাস শুরু করছি, আমাদেরকে আজ থেকে শুরু করতে হবে যে এই জিনিসগুলো আমরা যখনই দেখব, সেটা আমাদের ম্যাটেরিয়াল রোজকার লাইফে হোক বা আমাদের স্পিরিচুয়াল লাইফে হোক, আজ থেকে আমাদেরকে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা শুরু করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, মানে আমি সরি ইন্টারাপ্ট করছি, স্পিরিচুয়াল লাইফ বা নর্মাল হিউম্যান লাইফ বা নর্মাল ম্যাটেরিয়াল মানে ন্যাচারাল লাইফ, ইট ইজ অর্গানিক, ইট ইজ নট অ্যালোপ্যাথি, রাইট? যে মানে আমি এখন প্যারাসিটামল খেলাম, 1 ঘন্টার ভেতর রেজাল্ট দেখে নিলাম, ইট উইল নেভার হ্যাপেন ইন আ প্র্যাকটিক্যাল লাইফ। তো আমরা যদি মনে করুন আজকে থেকে আমরা এটা শুরু করলাম করা, এইটা যদি আমাদের বিচার থাকে যে আমি আজকে থেকেই চেঞ্জ হয়ে যাব, ইট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল। তো রুষা যেটা বলছিল, আজ থেকে আমরা ট্রাই করবো জিনিসটা করার, but it will take some gradual time and it will take a lot of practice. Correct. Conscious practice. আমাদের নেচার, এই কলিযুগে আমরা এসেছি মানে আমরা এই সাইকোলজিক্যাল ট্রেট গুলো নিয়েই এসেছি। তো আমাদেরকে, আমরা ন্যাচারালি অ্যাজ এ নেচার আমাদের এই জিনিসগুলো হতে থাকবে, বাট কনসিয়াসলি আমাদের নিজেদেরকে দমন করে আমাদেরকে এগুলোকে বন্ধ করা শুরু করতে হবে, ট্রাই করতে হবে অ্যাটলিস্ট ইন দ্য ফার্স্ট স্টেজ। তো ফার্স্ট ট্রেট হচ্ছে, ফার্স্ট যাকে আমরা দেখতে পাই সে হচ্ছে ধৃতরাষ্ট্র। যখন আমরা ধৃতরাষ্ট্রের নামটাই শুনি, ধৃতরাষ্ট্রের নামের মানেই হচ্ছে ধৃত আর রাষ্ট্র। ধৃত মানে হচ্ছে টু হোল্ড অন, মানে যেটাকে আমি ধরে থাকবো, ধরে থাকা কিছুকে। আর রাষ্ট্র মানে আমরা সবাই জানি একটা নেশন।
তো ধৃতরাষ্ট্র মানে হচ্ছে, ধৃতরাষ্ট্রের নামেই রয়েছে যে সে একটা নেশনকে বা একটা রাজ্যকে, নিজের রাজ্যকে সবসময় নিজেই আঁকড়ে ধরে থাকতে চায়। তো যদিও তার ইনকেপেবিলিটিস আছে, যে সে ব্লাইন্ড, সে জানে সে ইনকেপেবল সেই জিনিসটা করতে, তাও তার ওই টেন্ডেন্সিটা আছে। আরেকটা যেটা মেন সাইকোলজিক্যাল জিনিস যেটা আমাদেরকে আজ থেকে বন্ধ করতে হবে ফ্রম ধৃতরাষ্ট্র সাইকোলজি, সেটা হচ্ছে আমাদের লোকের সাথে কম্পেয়ার করার টেন্ডেন্সি। ওর ওটা আছে, আমার ওটা নেই, আমার আছে ওর নেই। এই যে এটা আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকে, স্পেশালি আমাদের মাতাজিরা, মানে আমরা যারা মহিলা আছি, আমাদের মধ্যে এটা খুব বেশি থাকে। ওর ওই জামাটা সুন্দর, তো আমাকেও ওই শাড়িটা ইকুয়ালি ভালো হতে হবে। ও যদি 10,000 টাকার শাড়ি কেনে, আমাকে 12,000 টাকার শাড়ি কিনতে হবে। দিস ইজ আ ভেরি কমন ট্রেট আমাদের মধ্যে, যেটা হয় কারণ আমাদের মধ্যে একটা জেলাস ফ্যাক্টর থাকে, জেলাসি থেকে, এনভি থেকে আমাদের মধ্যে এই ইনসিকিউরিটিটা তৈরি হয়। তাই জন্য আমরা কম্পেয়ার করা শুরু করি। ও করে ফেললো, ও এগিয়ে গেল, ও এটা করে ফেললো, আমি করছি না, আমার এটা, আমার ওর, আমার ওর। এই টেন্ডেন্সিটা আমাদেরকে কিন্তু ডুমসডে বলে, আমাদেরকে সব সময় এই জিনিসটা নিচে নামিয়েই নিয়ে যাবে। তো আজ থেকে আমরা যদি স্পিরিচুয়াল লাইফে এগোতে চাই, দিস ইজ দ্য ফার্স্ট লেসন যেটা আমরা আজকে বাড়ি নিয়ে যাব, হচ্ছে যে আমাদের এই কম্পেয়ার করার টেন্ডেন্সিটাকে বন্ধ করতে হবে। নট অনলি ইন স্পিরিচুয়াল লাইফ, ইভেন ম্যাটেরিয়াল লাইফেও যদি কেউ মানে শান্তিতে জীবন কাটাতে চায়, হি হ্যাজ টু গিভ আপ দিস এনভিয়াস টেন্ডেন্সি, মানে কাউরির প্রতি ঈর্ষা থাকা, যে আমার হলো না, ওর কি করে হয়ে গেল। এই ফ্যাক্টরটা যেন আমার, মানে যে ছেড়ে দিতে পারবে সে শান্তিতে থাকবে, এটাকে এইভাবে যদি পড়া যায়। সেকেন্ড টেন্ডেন্সি হচ্ছে, সেকেন্ড ধৃতরাষ্ট্রতে আরেকটা জিনিস হচ্ছে, তো ধৃতরাষ্ট্র যেটা রুষা ভেঙে বললো যে টু হোল্ড অন টু সামথিং, তো রাষ্ট্র আমাদের দৈনিক জীবনে রাষ্ট্র মানেটা কি, দৈনন্দিন মানে আমাদের ডে টু ডে লাইফে আমাদের রাষ্ট্র কি হতে পারে। তো আমাদের রাষ্ট্র যেমনি মনে করুন, কেউ যদি অফিসে কাজ করছে, ও একটা টিম লিড আছে, তো ওর কাছে রাষ্ট্র হচ্ছে ওর টিম, ওর প্রজেক্ট। কেউ ফ্যামিলিতে আছে, সে ভাবছে এই ফ্যামিলিটা আমার, রাইট? তো যে স্টুডেন্ট আছে, সে ভাবছে যে এই যে সাবজেক্টস গুলো আমার। অ্যান্ড ধৃতা রাষ্ট্র মানে, ধৃতা মানে হচ্ছে কন্ট্রোল। আমরা সবাই যে টিম লিড আছে, যে ফ্যামিলিতে হাজবেন্ড আছে, সে ওয়াইফ আছে, বা যেই পজিশনে যে কেউ থাকুক, সে সবসময় নিজের রাষ্ট্রটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, রাইট? তো প্রবলেমটা ওইখানেই হয়ে যায় যে আর উই অ্যাকচুয়ালি কেপেবল অফ ডুইং দ্যাট। ক্যাপাবিলিটি আসছে মানেটা হচ্ছে, যেমনি ধৃতরাষ্ট্র ওয়াজ ব্লাইন্ড ফিজিক্যালি, we are blind in a term যে we do not have the guidance or the understanding of the manual of this life. আমরা যেহেতু নিজেদের জীবনটা কিভাবে যাপন করতে হবে সেটা আমরা জানি না, so somehow we are blind in that terms. এই ব্লাইন্ডনেসটাকে ওভারকাম করার জন্য we have to take shelter of শাস্ত্রা, যেটা হচ্ছে আমাদের ভগবদ গীতা। গীতা যখন আমরা পাবো, তখন আমাদের চোখের দৃষ্টিটা ফিরে পাবো। আর যখন আমাদের দৃষ্টি ফিরে পাবো, then it will become easier for us to serve. মানে it will not be control in a negative sense, but to serve in a positive sense. Our Rashtra means be it our fellow মানে teammates, বা be it our batch, be it our family, তখন আমরা অ্যাকচুয়ালি ওই রাষ্ট্রটাকে সার্ভ করতে পারবো। দুর্যোধন। সেকেন্ড কোয়ালিটি, সেকেন্ড সাইকোলজিক্যাল ট্রেট যেটা আজ থেকে আমাদেরকে বর্জন করতে হবে ইজ ক্রিটিক্যাল নেচার। মানে সামনের লোককে নিচু দেখিয়ে নিজে বড় হওয়া। তুমি কিছু জানো না, আমি তোমার থেকে বেশি জানি, তোমার কাছে এটা কম আছে, আমি এটা বেশি পারি, আমি বেটার। এই টেন্ডেন্সিটা, যে আমার মধ্যে একটা গর্ব, ফার্স্ট অফ অল মানে অহংকারের টেন্ডেন্সি। সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল নেচার, ডুপ্লিসিটি, ট্রান্সপারেন্ট থাকা না, সবসময় একটা ডুপ্লিসিটি পলিটিক্যাল গেম খেলার টেন্ডেন্সি। এটা ফ্যামিলির মধ্যে যারা ফ্যামিলিতে থাকেন, তারা ফ্যামিলির মধ্যে যারা কর্পোরেট লাইফে কাজ করতে যান বা বিজনেস করেন, প্রত্যেককে এই জিনিসটা দৈনন্দিন জীবনে ফেস করতেই হয়, যে there is someone যে সবসময় একটা ক্রিটিক্যাল নেচার নিয়ে আমাদেরকে পোক করছে, বাট অ্যাট টাইমস হয়তো আমাদের মধ্যেও এই ক্যারেক্টারটা এসে যায়।
আজকে আমি এটা বলছি বলে এটা নয় যে আই এম ক্লিয়ার অফ অল দিস থিংস। আমরাও চেষ্টা করছি, কেউ আমরা পারফেক্ট হয়ে যায়নি। এইগুলো খুব ক্রিটিক্যাল নেচার বা এগুলো ভীষণ সূক্ষ্ম আমাদের নেচার, যেগুলো আমাদেরকে রোজ 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 প্র্যাকটিস করে করেই আমরা একদিন শিখতে পারবো। সো কাউকে নিচু দেখানো বা কোন সিচুয়েশনে একটা পলিটিক্যাল গেম নেচার নিয়ে নিজের জিনিসটাকে নিজের বিজনেসটাকে ঠিক করার জন্য একটা পলিটিক্যাল গেম খেলা, দিস ওয়াজ দুর্যোধনার ক্যারেক্টার। প্রত্যেকটা মুহূর্তে আমরা এই চ্যাপ্টার 1-এই দেখতে পারবো ও কিভাবে এই ক্যারেক্টারটা আরো ক্লিয়ার হয়ে আসছে। এক্সাম্পলস আমরা পাবো, আর কয়েকটা শ্লোকার পরেই আমরা এক্সাম্পলস গুলো পেতে শুরু করব। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট কনফ্লিক্টিং সাইকোলজিক্যাল নেচার যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্জুনার। কেন অর্জুনা, একটা কোয়েশ্চেন আসতেই পারে, অর্জুন তো কৃষ্ণার ডিভোটি ছিল, ও ধর্মের পথে ছিল, তাহলে ওর ক্যারেক্টারকে আমরা কেন বর্জন করতে চাইবো? কারণ সামটাইমস কি হয়, আমাদের মধ্যে না একটা ফলস সেন্স অফ কম্প্যাশন এসে যায়। মানে যেখানে আমাদের দয়া মায়া বা যেখানে আমাদের স্ট্রিক্ট হওয়া উচিত বা দয়া মায়া দেখানো উচিত নয়, সেইখানেও আমরা উইক হয়ে পড়ি। ফর এক্সাম্পল, খুব ইজিলি এটা বুঝতে গেলে, একটা বাচ্চার ধরুন জন্ডিস হয়েছে বা খুব অসুস্থ, তার মা তাকে সেবা করছে, তাকে রোজ সেদ্ধ মশলা ছাড়া খাবার যেটা ডক্টর প্রেসক্রাইব করেছে সেই খাবারটা খাওয়াচ্ছে, কিন্তু হঠাৎ ওই জন্ডিসের মধ্যেই তার বাচ্চা বলে উঠলো, না না আমি আর এটা খেতে পারছি না, আমি আর এই উইদাউট মশলা টেস্টলেস খাবার খেতে পারছি না, আমাকে একটা গরম গরম সিঙ্গারা এনে দাও বলে কাঁদতে শুরু করলো। বা আজকালকার ইয়াং জেনারেশন ড্রাগ দেখলো বা একটা নেশা করার পদার্থ দেখলো, অ্যান্ড দেন দ্যাট পার্সন ভাবলো যে বাহ, এটা তো বেশ ভালো দেখতে, মার কাছে গিয়ে কাঁদতে শুরু করলো যে আমি ওটা চাই চাই চাই, আমি করতেই চাই, আমি খেতেই চাই ওটা। তো মার সেখানে কি ফলস কম্প্যাশন বলে, আহারে আমার বাচ্চা সিঙ্গারা খেতে চেয়েছে, নেই সিঙ্গারা খা। সো দ্যাট ইজ ফলস সেন্স অফ কম্প্যাশন। সেখানে মার যেখানে স্ট্রিক্ট হয়ে বলা উচিত যে না আমি দেব না, যে যাই হয়ে যাক, কারণ সে ভুগছে, সে জন্ডিসে আছে, ওইটা খেলে তার ক্ষতি হবে। বাট স্টিল মা যদি সেইখানে দুঃখ দেখিয়ে আহারে বেচারা ভেবে গরম গরম সিঙ্গারা খাওয়ায়, তো তাতে কার ভালো হলো? সো সামটাইমস আমাদের নিজেদের মধ্যে দ্য সেন্স অফ রাইটিয়াসনেস, এখানে আমরা লিখেছি সেন্স অফ রাইটিয়াসনেস মানে হচ্ছে যে ভুল আর ঠিকের মধ্যে জাজ করার ক্ষমতা আমাদের মধ্যে এত বেশি হাবি হয়ে যায়, এত বেশি আমাদের মধ্যে ডমিনেন্ট হয়ে যায় যে আমরা অ্যাকচুয়াল পিকচারটাই বুঝতে পারি না কখনো কখনো সিচুয়েশন। তো আমাদের মধ্যে একটা ফলস সেন্স অফ কম্প্যাশন এসে যায়, আহারে বেচারা, এই সেন্সটা এসে যায়, যেটা অর্জুনেরও হয়েছিল। এটা আমরা চ্যাপ্টার 1-এর এন্ডের দিকে বুঝতে পারবো যে অর্জুন এই যে আমরা একটু আগে প্রত্যক্ষ প্রমাণ বললাম, ওই প্রত্যক্ষ প্রমাণের ইলিউশনে এসে ও বেচারা, ওর মধ্যে একটা ওই আহারে কি হবে কম্প্যাশন সেন্সটা ফলস, যেটা দরকার নেই, সেটা ওর মধ্যে হাবি হয়ে গিয়েছিল। তো আমাদেরকে স্পিরিচুয়াল লাইফেও এই ফলস সেন্স অফ কম্প্যাশন থেকে একটুখানি বেঁচে চলতে হবে। Next. তো চ্যাপ্টার 1 কে মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়েছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের একজন আচার্য আছেন, উনি এটাকে চ্যাপ্টার 1 কে বলেছেন অর্জুন বিষাদ যোগা। ঠিক সেইভাবে বলদেব বিদ্যাভূষণ, যার উপরে বেস করে শ্রীলা প্রভুপাদ আমাদের ফাউন্ডার আচার্য, উনি ভগবদ গীতা অ্যাজ ইট ইজ যে কমেন্ট্রিটা দিয়েছেন, ইট ইজ বেসড অন বলদেব বিদ্যাভূষণ। তো উনি এটাকে সৈন্য নিরীক্ষণ যোগার নাম দিয়েছেন। এবার আরেকটা জিনিস একটা ছোট্ট করে, যেটা আমি যোগার সময় বলেছিলাম যে যোগ শাস্ত্র কেন বলা হয়, এইখানে যেমন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি আমাদের একজন প্রমিনেন্ট আচার্য ছিলেন। উনি বলছেন এটা অর্জুন বিষাদ যোগা, মানে অর্জুনের ল্যামেন্টেশন হচ্ছে, হি ইজ ক্রাইং, ও কাঁদছে। তো হাউ ক্যান একটা
একটা মানুষের কান্নাকে কিভাবে আমরা যোগা হিসেবে জানতে পারি? একটা কোয়েশ্চেন আসতেই পারে যে একজনের যে দুঃখ পাচ্ছে বা বিমর্ষ হয়ে পড়ছে, হাউ ক্যান দ্যাট বি আ যোগা? এটাও যোগা, কারণ ওই কান্নার জন্য বা ওই বিমর্ষ হয়ে পড়ার জন্য, হাল ছেড়ে দেওয়ার জন্যই কিন্তু কৃষ্ণ আজকে ওনাকে জ্ঞানটা দিয়েছেন, আর সেই জন্য আমরাও সেই জ্ঞানটা পেয়েছি। তো এনিথিং, সেই দুঃখ কষ্ট আমাদের এনিথিং, যেটা আমি আগেও বললাম, যেটা আমাদেরকে ভগবানের সাথে যুক্ত করছে, সেইটাই আমাদের কাছে যোগা। তো আমরা একটুখানি চ্যাপ্টার 1 এর প্রথম ভার্সটা একটুখানি পড়ার চেষ্টা করি। এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট শ্লোকা আছে, তো আমরা এই শ্লোকটাকেও একবার রিসাইট করব, আর আপনারাও আমাদেরকে ফলো করতে পারেন। ভগবদ গীতার শেষের দিকে বলা হয়েছে যে মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 17-এ হয়তো বলা হয়েছে যে আমাদের শ্লোকা, যে ভার্সেস গুলো আছে ভগবদ গীতার শাস্ত্রের, যে শ্লোকা আমাদের পড়া উচিত, এইটা আমাদের কাছে একটা অস্টেরিটি, যেটা আমাদের স্পিচ, আমরা কিভাবে কথা বলি, আমাদের স্পিচকে ঠিক করে। শ্লোকা উচ্চারণ করলে বা শ্লোকা রেগুলারলি শ্লোকা পড়লে আমাদের কথা বলার ক্ষমতা বা আমাদের স্পিচের ক্ষমতা ইমপ্রুভ হয়। এটা আমরা ডিটেলসে পরে জানবো। আর এই শ্লোকাটা, স্টার্টের শ্লোকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো আমরা রিকোয়েস্ট করব সবাইকে যেন পড়েন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা আগেই বলে দিতে চাই, আমরা যখন একটা ভগবদ গীতা ক্লাসেস শুরু করি, আমরা প্রত্যেককে ভগবদ গীতা দিই। আমাদের মানে যারা ক্লাস করেন, উই গিভ দেম ভগবদ গীতা। কিন্তু যেহেতু আমরা জানি যে এই করোনার সিচুয়েশনটা চলছে, আমরা অর্ডারও করেছি ভগবদ গীতা, বাট সেটা আমাদের কাছে এখনো পৌঁছাতে পারছে না। আর এখন তো স্ট্রিক্ট লকডাউন হয়ে গেছে সল্টলেকে, তো কোনোভাবে সেটা পাচ্ছিও না, আর আমরা কারোর কাছে পৌঁছাতেও পারছি না। আপাতত আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা লিংক পাঠিয়ে দেবো অনলাইনে, যেখানে আপনারা দেখতে পারবেন, পড়তে পারবেন। বেসিক্যালি যেটা এখন স্ক্রিনে দেখছি, যেটা আমরা স্ক্রিনে দেখছি, সেটা আমরা সবার সাথে শেয়ার করে দেবো, যাতে পরবর্তীও আপনারা বাড়িতে পড়তে পারেন বা রেফার করতে পারেন। সো উই উইল স্টার্ট ভগবদ গীতা 1.1। চ্যাপ্টার 1.1 মানে হচ্ছে চ্যাপ্টার 1, আর 0.1 মানে হচ্ছে শ্লোক 1। শ্রী ধৃতরাষ্ট্র উবাচ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः সমবেতাयुत्सवः मामका पाण्डवाश्चैव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। किम् अकुर्वत सञ्जय। আমরা ট্রান্সলেশনটা একটু দেখে নেব, শিলা প্রভুপাদের ট্রান্সলেশন। Dhritarashtra said, O Sanjay, after my sons and the sons of Pandu assembled in the place of pilgrimage at Kurukshetra, desiring to fight, what did they do? এবার এটা খুব সিম্পল, সবাই বুঝতে পারছেন যে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন, কুরুক্ষেত্রতে আমার ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা একত্রিত হয়ে কি করলো, যুদ্ধের মনোভাব নিয়ে একত্রিত হয়ে তারা কি করলো। বাট এখানে কিছু কিছু জিনিস আমাদের বোঝার আছে, কিছু কিছু একটু ব্যাক স্টোরি, আমরা ব্যাকে চলে যাই। যখন যখন ভগবদ গীতাটার বেসিক্যালি মহাভারতের ভীষ্ম পর্বতে আসে। ভীষ্ম পর্বতে ভগবদ গীতার এই 18 চ্যাপ্টার্স বলা হয় না। যখন ভগবদ গীতা শুরু হতে যাবে, কুরুক্ষেত্র ওয়ার হবে, ডিসাইড হয়ে গেছে কুরুক্ষেত্র ওয়ার, তখন তার কিছুদিন আগে ধৃতরাষ্ট্র কাছে শিলা ব্যাসদেব আসেন। ব্যাসদেব এসে ধৃতরাষ্ট্রকে বলেন যে ধৃতরাষ্ট্র, এই যে কুরুক্ষেত্র ওয়ারটা হতে চলেছে, এটা কিন্তু একটা মাস ডিস্ট্রাকশন ওয়ার হবে, আর যখনই কিছু খারাপ হয় তার আগে কিছু ইভিল সাইন্স আমরা পেতে শুরু করি। তো ইঙ্গিত, বেসিক্যালি ইঙ্গিত পেতে শুরু করি যে যেটা হতে চলেছে খুব একটা ভালো কিছু হবে না। তো
তো ধৃতরাষ্ট্রের কাছেও শিলা ব্যাসদেব বলেন, ব্যাসদেব বেসিক্যালি যদি আপনারা মহাভারত পড়ে থাকেন বা একটুখানি পড়েন, ব্যাসদেব ওয়াজ ধৃতরাষ্ট্র's ফাদার আর পান্ডুরও ফাদার। সো ধৃতরাষ্ট্রকে ব্যাসদেব বলেন যে চারিদিক থেকে যা সাইন্স দেখা যাচ্ছে বা ইঙ্গিত আসছে সেখানে কিন্তু বলা হচ্ছে মানে সেখান থেকে ক্লিয়ারলি ভিজিবল হয়ে যাচ্ছে যে তোমার এই যে কৌরব ডাইনেস্টিটা আছে, কৌরবরা আছে, এটা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। এই কুরুক্ষেত্র যুদ্ধটা যদি হয় এটা কিন্তু পুরো মাস ডিস্ট্রাকশন ক্রিয়েট করবে, আর কৌরবরা কিন্তু হারতেই চলেছে, আর কৌরবরা কিন্তু পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। তো এখনো সময় আছে, তুমি কিন্তু ইউ আর দ্য কিং, তুমি হস্তিনাপুরের রাজা, তুমি চাইলে কিন্তু এখনো যুদ্ধটাকে বন্ধ করতে পারো। কিন্তু ধৃতরাষ্ট্র নিজের সন্তানের প্রতি সন্তানের মায়ায় বা মোহতে অন্ধ হয়ে ধৃতরাষ্ট্র কি করলেন, ধৃতরাষ্ট্র ব্যাসদেবকে বললেন যে না, আমার ছেলে আমার কথা শোনে না, আমি জানি ও অধর্মের পথে আছে কিন্তু আমার কথা শোনে না। এটা আমরা একটু নেক্সট স্লাইডে আমরা বুঝতে পারবো। ধৃতরাষ্ট্র জানতেন যে কৌরবরা অধর্মের পথে আছে, আর এইখানে বেসিক্যালি ধৃতরাষ্ট্র তাই বলছেন। তো তখন যখন ব্যাসদেব ওনাকে বললেন যে ঠিক আছে, তুমি যখন কোর্ট বলছো মানে রাজি হলে না যে তোমার ছেলেকে তুমি দুর্যোধনকে বন্ধ করতে বলবে যুদ্ধটা, কিন্তু এইটাও জেনে রাখো যে যদি এই যুদ্ধটা হয়, কুরুক্ষেত্র যুদ্ধটা যদি হয়, ইট উইল বি সামথিং টু সি, এটা একটা বিশাল দেখার মতো একটা জিনিস হবে কুরুক্ষেত্র, মানে পুরো হিস্ট্রিতে এটা একটা মানে বিভৎস একটা জিনিস হবে, এটা দেখার মতো, তো তোমার দেখা উচিত। তো তখন ধৃতরাষ্ট্র বলেছিলেন যে না, আমার চোখ চাই না, আমি দেখতে চাই না। ধৃতরাষ্ট্র একবার চোখ পেয়েছিলেন দেখার, সেটা হচ্ছে কৃষ্ণা যখন কুরুক্ষেত্র শান্তি দূত হয়ে এই যুদ্ধটা বন্ধ করতে গিয়েছিলেন দুর্যোধনের কাছে, তখন দুর্যোধন সেটা মানেননি, কৃষ্ণাকে মানেননি, আর কৃষ্ণা যখন তাও মানে একটু জোর দিয়েছিলেন, তখন দুর্যোধন কৃষ্ণাকে কিন্তু বন্দি বানিয়ে নিতে গিয়েছিলেন, ওনাকে ইমপ্রিজন করতে চেয়েছিলেন। তখন কৃষ্ণা নিজের বিরাট রূপটা দেখিয়েছিলেন সেই সভাতে, তো সেই সময় ধৃতরাষ্ট্র চোখ পেয়েছিল ওই বিরাট রূপটা দেখা। তো এইখানে যখন ওনাকে দেখার কথা বলা হলো, ধৃতরাষ্ট্র বললেন যে ধৃতরাষ্ট্র জানতেন যে দুর্যোধন অধর্মের পথে আছে আর হয়তো ও ওয়ারটা হেরে যেতে পারে, তাই জন্য উনি বললেন যে না, আমি চোখ দিয়ে সেটা দেখতে চাই না। তখন ব্যাসদেব নিজের শিষ্য সঞ্জয়ের ওই ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয়ের ওই ক্যাপাবিলিটিটা ছিল যে যেখানে কৃষ্ণার লীলা হবে সঞ্জয় সেটা দেখতে পারবে। তো সঞ্জয় তাই ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে সঞ্জয়কে দিলেন, তাহলে যাতে সঞ্জয় ওই পুরো জিনিসটাকে রিলে করতে পারে। এইবার কিছু বোঝাচ্ছে? তো এইবার আমরা যখন নেক্সট এখানে যাই, ধৃতরাষ্ট্র বলছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র যে জায়গাটা ছিল, ক্ষেত্র, ওইটাকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র, কারণ ওই কুরুক্ষেত্র যে ফিল্ডটা, ওইখানে তার আগে সাধু সন্ন্যাসীরা সেখানে ধার্মিক কাজকর্ম করতেন। তাই জন্য ওইখানে আমরা যখনই কোনো মন্দিরে যাই বা কোনো ধার্মিক জায়গায় যাই, আমাদের মনটা অটোমেটিক্যালি একটা মনের মধ্যে চেঞ্জ হয়। খুব বাড়িতে হয়তো লড়াই ঝগড়া হয়েছে বা অফিসে হয়তো লড়াই ঝগড়া হয়েছে, আমরা সবসময় চাই মন্দিরে বা শান্ত একটা জায়গায় গিয়ে বসতে, যাতে আমাদের মনে সেই জায়গাটার একটা প্রভাব ইনফ্লুয়েন্স এসে যায়। তো আমরা যখনই কোনো ধার্মিক জায়গায় বা ভালো পরিবেশে যাই, আমাদের মনের মধ্যে কিন্তু সেই ইনফ্লুয়েন্সটা আসে। তো ধৃতরাষ্ট্র এখানে ভয় পাচ্ছিল যে ওই কুরুক্ষেত্র যে ধার্মিক একটা জায়গা, যেখানে সন্ন্যাসীরা ধার্মিক কাজকর্ম করতেন, সেইটার ইনফ্লুয়েন্সে এসে যেন তার ছেলের বা দুর্যোধনের মন চেঞ্জ না হয়ে যায়। আর মন চেঞ্জ হয়ে গেলে কি হবে, দুর্যোধন আর
দুর্যোধন পাণ্ডবদের সাথে পিস হয়ে যাবে, পিস হয়ে গেলে তাকে নিজের রাজ্যটাকে ভাগ করতে হবে। তো সেইটা ধৃতরাষ্ট্র মেনে নিতে পারছিলেন না বা চাইছিলেনও না। ওনার মধ্যে একটা ক্ষীণ ছোট একটা আশা ছিল যে হয়তো দুর্যোধন এটা জিতে যেতে পারে, লড়াইটা জিতে গেলে পুরো রাজ্যটা আবার আমার হয়ে যাবে, সেই আমার টেন্ডেন্সি। তো এইখানে ধৃতরাষ্ট্র বলছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ, সমবেত হয়েছে, সবাই সমবেত হয়েছে, না স্লাইডে সবাই সমবেত হয়েছে, সবাই এক জায়গায় হয়েছে। মামাকা পাণ্ডবাশ্চৈব, মামাকা মানে কি, আমার ছেলেরা, মানে আমার কৌরবরা, সেই আমার তোমার আইডিয়া, আমার ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা, মানে সেই আমরা বললাম সাইকোলজিক্যাল ট্রেট, আমার তোমার। এখানেই ফার্স্ট লোকেই ওনার ক্যারেক্টারিস্টিক্স আমরা বুঝতে পেরে যাচ্ছি। তো এইটার জন্য উনি ওরা কি করলো, উনি জিজ্ঞেস করছেন ওনারা সঞ্জয়কে যে ওরা কি করলো। নাও ধৃতরাষ্ট্রের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভয়ও কাজ করছে যে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, কৃষ্ণা ভগবান নিজে পাণ্ডবদের সাথে আছে, তো সেটার একটা ইনফ্লুয়েন্স আছে। মানে বলার কথা হচ্ছে যে সবাই জানে যে কুরুক্ষেত্রের ময়দানে দুপক্ষ সৈন্য দাঁড়িয়ে আছে লড়াই করার জন্য, এটা তো সবাই জানে। কিন্তু তার সত্ত্বেও ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে যে ওরা দুপক্ষ সৈন্য এখানে কি করছে, মামাকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়, কি করতে চলেছে। এই জন্য মানে বেসিক্যালি মানে যখন সরি দুজন, ধরুন আমরাই দুজন বসেছি, আমাদের সামনে প্লেটে করে খুব টেস্টি কোনো প্রসাদ দেওয়া হলো। এবার এসে মানে কেউ আপনারা জিজ্ঞেস করলেন ওদের সামনে খুব টেস্টি পিৎজা পাস্তা টেস্টি প্রসাদ দেওয়া হলো, আর ওরা প্রসাদটা পেয়ে কি করলো? এটা খুব উইয়ার্ড কোয়েশ্চেন যে ওদের সামনে খাবার আছে, অবভিয়াসলি তার প্রসাদ আছে, তো ওরা তো খাবে, ওরা প্রসাদটা পাবে। তো সিমিলারলি ওরা যুদ্ধের ইন্টেনশন নিয়ে কুরুক্ষেত্রতে একত্রিত হয়েছে, তো ওরা কি করলো? এইটার থেকে আমরা বুঝতে পারি যে ধৃতরাষ্ট্রের একটা মনের ডাউট এসেছিল যে ওই জায়গাটার ইনফ্লুয়েন্সে, কৃষ্ণার প্রেজেন্সের ইনফ্লুয়েন্সে কিছু একটা হয়তো পরিবর্তনও হতে পারে। তো এই যে কুরুক্ষেত্রকে যেটা ধর্মক্ষেত্র বলা হচ্ছে সেটার বিস্তার রুষা করছিল। অ্যান্ড ও যে বলছিল যে ধর্মক্ষেত্রের নিজস্ব একটা ইনফ্লুয়েন্স থাকে, সেম ইনফ্লুয়েন্স কামস ফ্রম পিপল। আমরা যখন কোনো কাউরের সঙ্গ করি তো ওদের মানসিকতার প্রভাব আমাদের উপরেও পড়ে। তো যেরকম সঙ্গ হবে সেরকম আমাদের বিচারধারা, আমাদের চিন্তাধারা, আমাদের আচার আচরণ সেইভাবেই একটা রূপ নেবে। এই জন্য সবসময় ছোটবেলা থেকে আমাদেরকে বলা হতো যে তোমরা ভালো লোকের সাথে সঙ্গ করো। স্কুলে যখন যেতাম আমাদেরকে সবসময় বলতো যে তুমি ভালো ছেলের সাথে সঙ্গ করবে। এখন বড় হচ্ছি তো এখন আমাদেরকে বলা হয় যে তোমরা ভালো জায়গায় সঙ্গ করবে, বা এটাকেই যদি আমরা শাস্ত্র হিসেবে বলি সবসময় বলা হয় সাধু সঙ্গ করবে। তো সাধু সঙ্গ মানে হচ্ছে যারা হচ্ছে গুড পিপল, যারা ডিভোটি আছে, যারা ডিভোশনে আছে, তাদের সাথে যদি আমরা সঙ্গ করি তাহলে ওদের যে নেচার অফ থিঙ্কিং, ওদের যে কনসিয়াসনেস, ওই চিন্তাধারাটা আমরা ইমবাইব করতে হেল্প করবে। দিস ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ দি অ্যাসোসিয়েশন অফ পিপল। নেক্সট স্লাইড। তো যেমনি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের এটা আর একটা ইন্টারপ্রিটেশন শ্রীলা প্রভুপাদ নিজে পারপটে দিয়েছিলেন যে যেমন একটা ধানের ক্ষেতে ওইখান থেকে আমরা আগাছাগুলো তোলে চাষিরা, তো আগাছা মানে হচ্ছে উইডস, ঠিক সেইভাবে এই রণভূমিটা মানে কুরুক্ষেত্রটাকে যদি আমরা একটা ফিল্ড হিসেবে দেখি, সেইখানে কৃষ্ণা উইল বি uprooting the weeds, মানে এই কৌরবরা যারা ছিল they are the weeds, তারা কোনোদিনও ধর্মের জন্য কিছু করেনি, তারা সবসময় অধর্মর কাজই করে গেছে। and Krishna will be uprooting these weeds, এই আগাছাদেরকে তুলে ফেলবে। তো এইটা একটা মনে ভয় ছিল ধৃতরাষ্ট্রের, রাইট? ধৃতরাষ্ট্রের আরেকটা
ট্রেট যেটা নর্মালি আমরা দেখছিলাম, যেটা আমরা ছোট্ট করে আমরা আগে আলোচনা করেছি, যে ওর ভেতরে সবসময় এই ধৃতা রাষ্ট্র মানে ধরে রাখার একটা টেন্ডেন্সি ছিল। আর ওইটাকে আমরা কিভাবে দেখতে পাই, যে হি ওয়াজ হোপিং ফর দ্য ইম্পসিবল, যেটা রুষা তখন বলছিল যে বেদ ব্যাস এসে ওকে প্রেডিকশন দিয়েছে যে তোমার পুরো কুল নাশ হতে চলেছে, বাট স্টিল হি ওয়াজ হ্যাভিং আ ছোট্ট একটা হোপ ছিল ওর মনের ভেতরে, হতে পারে আমার ছেলেরা বিজয়ী হবে, হতে পারে আমি আবার পুরো রাষ্ট্র পুরো রাজ্যটাকে আমি আবার রুল করব। তো ইট ওয়াজ হোপিং ফর দ্য ইম্পসিবল অ্যান্ড ফিয়ারিং দ্য ইনএভিটেবল, মানে যেটা মানে বলা আছে যেটা হবে, যেটা হতে চলেছে, ও জানতো। যেখানে সতর্ক করা হচ্ছে ওকে কারেক্ট। যে এগুলো কৌরবরা হারতে চলেছে, তো ওই ভয়টাও ও পাচ্ছিল, প্লাস একটা হোপও ওর মধ্যে ছিল। এটা আমাদের মধ্যেও হয়, কখনো আমরা কোনো খারাপ কাজ করতে যাচ্ছি, যেটা আমাদের মন থেকে আমরা জানি যে এটা হয়তো ঠিক হচ্ছে না, তখন আমাদের মন থেকে কিন্তু একটা আওয়াজ আসে যে এটা ঠিক নয়। স্টিল আমাদের আরেকটা আওয়াজও আসে, মানে আরেকটাও আমরা নিজেরা ভেবে নিই যে না, হয়তো এটা করলে হয়তো একটা ভালো ফল পাবো বা এনজয় করতে পারবো আমরা। মানে এনজয়িং মেন্টালিটিটা আমাদের মধ্যে এসে যায় তখন। সো এই পুরো জিনিসটা এই কারণে হচ্ছিল বিকজ হি ওয়াজ অ্যাটাচড টু দি থ্রোন, ও যে সিংহাসনে ছিল ওইটার সাথে অ্যাটাচমেন্ট ছিল, যার জন্য হি ওয়াজ বিকামিং, মানে ও একটা এমন পরিস্থিতিতে পড়ে গেছিল যে ও দুদিকে একটা মানে টানাটানি অবস্থায় পড়ে যায়, রাইট? আচ্ছা, সেকেন্ড শ্লোকাতে যাওয়ার আগে আমরা ছোট্ট করে একটু প্রভুপাদ কি বলতে চাইছেন, এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট শ্লোক মানে লাইন আছে। Bhagavad Gita is widely read theistic science. It is a science summarized in the Gita Mahatma, যেটা গ্লোরিফিকেশন। আমরা কাল থেকে কতগুলো কোটেশনস পাঠাচ্ছিলাম গীতা মাহাত্মার উপরে। গীতা মাহাত্মা ইজ লাইক ইম্পর্টেন্স অফ ভগবদ গীতা বা গ্লোরিফিকেশন অফ ভগবদ গীতা। তো সেখানে আমাদেরকে বলা হয়েছে যে ইট ইজ আ থিয়েস্টিক সায়েন্স। সায়েন্স মানেটা কি, আমরা যে যারা যারা সায়েন্সে এক্সপেরিমেন্ট করেছেন আমরা জানি যে দেয়ার ইজ আ থিওরি, আমরা একটা থিওরি পড়ি, দিয়ে প্র্যাকটিক্যাল ওটাকে একটা ল্যাবে এক্সিকিউট করি, আর যদি এক্সিকিউশনটা ইফ ইট হ্যাপেন্স ইন লাইন উইথ দ্য থিওরি, তখন রেজাল্টটাও আমরা সেভাবে পাই। তো স্পিরিচুয়ালিটি যেটা আমরা এখন ভগবদ গীতার মাধ্যমে শেখার চেষ্টা করছি, এটারও দুটো পার্ট আছে। একটা হচ্ছে থিওরি, যেটা আমরা ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করছি, দ্যাট ইজ থিওরি। আর ওইটাকে যখন আমরা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করব, দ্যাট বিকামস দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তো শুধু থিওরি জানা is of no use. Practical without theory is also dangerous. তো থিওরি জেনে প্র্যাকটিক্যালি যখন ওটাকে ইমপ্লিমেন্ট করব নিজের লাইফে, we will get the best result. That is why Bhagavad Gita or spiritual life, it is a science. There it says, মানে গীতা মাহাত্মাতে বলা হচ্ছে, one should read Bhagavad Gita very scrutinizingly. Scrutinizingly মানে খুঁটিয়ে খুঁটিয়ে, মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে, মানে সরি, তো যত মাইনিউটলি ওটাকে বোঝার চেষ্টা করবো যে এইখানে কি বলা হচ্ছে, এটাকে আমি নিজের লাইফে কি করে লাগাতে পারি, কৃষ্ণা কি বলছে, প্রভুপাদ কি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, রাইট? স্ক্রুটিনাইজিংলি যদি আমরা করি উইথ দ্য হেল্প অফ পিপল, হেল্প অফ এ পার্সন হু ইজ আ ডিভোটি অফ কৃষ্ণা। তো এইটা কিসের জন্য, ওয়াই ডিভোটি অফ কৃষ্ণা ইজ রিকোয়ার্ড, এটা আমরা ধীরে 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 বুঝতে পেরে যাবো আমাদের ক্লাসের মাধ্যমে। And try to understand it without personally motivated interpretation. এইটার মানে হচ্ছে প্রভুপাদ আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, রিলাই অন দি শব্দ প্রমাণ। অনুমান প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণের থেকে বেশি ইম্পর্টেন্ট ইজ শব্দ প্রমাণ, অথরিটেটিভ বা বনাফাইড শব্দ প্রমাণ। কারেক্ট। এটা আমরা নেক্সট ক্লাসে করবো, অ্যান্ড ইভেন থ্রু আউট দ্য কোর্স আমরা এটা ধীরে 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 আরো আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে, রাইট? সো আজকে প্রথম সেশনটা আমরা এই অবধি বিরাম রাখছি, আর 10 মিনিট আছে। আমরা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনাদের কিছু ফিডব্যাক বা আপনাদের কিছু প্রশ্ন, বা আগামী সেশনসগুলো মানে কিভাবে আপনাদের কিছু যদি নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বা কিছু শেয়ার করেন, তাহলে আমাদের জন্য আপনাদেরকে সার্ভ করা উইল বি মাচ ইজিয়ার। নেক্সট ক্লাস থেকে আমরা আরেকটু ফাস্ট
বোঝাতে আজকে ফার্স্ট ডে ছিল বলে একটুখানি আমরা ডিটেলসে গেছি। হুম। নেক্সট ক্লাস থেকে আমরা পরের শ্লোকাগুলো আমরা একটু ফাস্টে যাব। তো আপনারা যদি কেউ কিছু কারোর কিছু যদি মনে প্রশ্ন বা কিছু থাকে, বা আপনারা যদি কিছু জিজ্ঞেস করতে চান বা জানতে চান, বা কোনো ফিডব্যাক যদি আপনাদের থাকে, প্লিজ আমাদেরকে একটু জানাবেন। যারা ইউটিউবের মাধ্যমে আমাদেরকে শুনছেন তারা আপনারা ওইখানে শেয়ার করতে পারেন। এখানেও আনমিউট করে নিজেদেরকে কোয়েশ্চেন করতে পারেন, বা চ্যাটে লিখে পাঠাতে পারেন, বা পার্সোনালি আমাদের কলও করতে পারেন। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাধব। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আমি বলছি কি যে এই যে আমি শুধু গীতা রিলেটেডই জিজ্ঞাসা করতে পারবো না? আমি না পাশে একটু ভগবত গীতাটাও একটুখানি পড়ছি, মানে ভাগবতম যেটা, তো ওটার থেকে যদি আমার কিছু জানার থাকে সেটা কি আপনাকে আমি মানে একটু জিজ্ঞাসা করতে ওটা পারবো? আপনি, হ্যাঁ ওটা ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারেন মাতাজি, আমি চেষ্টা করবো আপনাকে সার্ভ করার। কিন্তু ওইটা ক্লাসে না করে ওইটা আপনি আলাদা করে যদি করেন তাহলে সুবিধা হবে বাকিদের জন্য। ক্লাসে মানে যেটা হ্যাঁ, আমি ক্লাসের মধ্যে ডিস্টার্ব করবো না, কারণ এটা তো একটা ভগবত গীতা আলাদা করে ক্লাসটা হচ্ছে। আমি বলছি যে হোয়াটসঅ্যাপে আমি লিখে পাঠালাম, বা আমি আপনাদের মাতাজিকে বা পাঠালাম লিখে, যে আমার নিশ্চয়ই যেখানে জানার ইচ্ছে, মানে যেখানে জানতে চাইবো আমি, যেখানে বুঝতে পারবো না। নিশ্চয় মাতাজি। ও, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। আচ্ছা, আরেকটা জিনিস, মানে অনেকে জয়েন করেছেন, প্রথমবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তো আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, মানে আমাদের এখানে যখন আমরা কাউকে অ্যাড্রেস করি, তো যখন কোনো মেল যাদের আছে তাদেরকে আমরা যখন অ্যাড্রেস করি, উই নর্মালি ইউজ প্রভুজি। আর যখন কোনো ফিমেলের সাথে আমরা ইন্টারাক্ট করছি তখন ওনাদেরকে মাতাজি বলার চেষ্টা করি। কেন করি না করি সেটা আমরা ধীরে 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 বুঝতে পারবো। তো মাতাজি বলার মানেটা হচ্ছে যে এভরি ওম্যান ইন দিস ওয়ার্ল্ড আদার দ্যান মাই ওয়াইফ শুড বি ট্রিটেড অ্যাজ আ মাদার। তো দিস ইজ দ্য টিচিংস অফ আওয়ার ভেদিক স্ক্রিপচার্স, যে সবাইকে সম্মান দেওয়া উচিত মায়ের মতো। আমাদের কিন্তু ছোট্ট যারা ডিভোটি, যারা হয়তো 3 বছর 4 বছর 5 বছর বয়স, তাদেরকেও আমরা মাতাজি বলার চেষ্টা করি। কারেক্ট। তো মানে অনেকে হতে পারে এটা তো অকওয়ার্ড হয়েছে, তো হ্যাঁ, এই জন্য স্পেশালি আগে আমরা থেকে ইয়াং মাতাজি যারা আছেন তারা একটুখানি অকওয়ার্ড হয়ে যান, বা এটা নিয়ে অনেক কোয়েশ্চেন্স আসে। রাইট। ঠিক আছে, তাহলে এই অবধি আজকে রাখি। রুষা, কিছু তুমি বলতে চাইছো? না, আপাতত এই আমরা এই ভগবদ গীতার লিঙ্কটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। যে প্রেয়ারটা দিয়ে আমরা রোজ শুরু করি, বা আমরা যেটা প্রেয়ার করি, সেই প্রেয়ারটাও আমরা শেয়ার করে দেবো। যা যা আমরা ডকুমেন্টস শেয়ার করব, এগুলো যদি আমরা সামনাসামনি ক্লাস করতাম, 1-to-1 ক্লাস হতো, আমরা পুরো সব ম্যাটেরিয়ালস আমরা সবাইকে দিই, ভগবদ গীতাও দিই। কিন্তু এখন সিচুয়েশন আমরা বুঝতেই পারছি, মানে লকডাউনের জন্য আমরা আটকে পড়েছি একেবারেই, তো এটা আমরা এখন পারছি না। বাট হোপফুলি ভগবান সব ঠিক করুন, সবাইকে সুস্থ রাখুন, আপনারাও সুস্থ থাকুন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, মানে এই লকডাউনের সিচুয়েশন, এই কোভিডের সিচুয়েশন, আমরা নিত্য আশেপাশে শুনছি, দেখছি, খবরে পাচ্ছি, মানে অনেকের জীবনে অনেকভাবে এটা একটা ডিপ্রেশন ক্রিয়েট করে দিচ্ছে। সাইকোলজিক্যালি অনেকে সাফার করছে, মানে আমার অফিসেও আমি দেখছি বা খবরেও পাচ্ছি। তো আমাদের জীবনে যদি শান্তি পেতে হয়, একমাত্র উপায় কিন্তু ভগবদ গীতাতেই দেওয়া আছে, রাইট? ওটা আমরা ধীরে ধীরে ক্লাসে বুঝতে পারবো। বাট অ্যাজ অফ নাও আমাদের এটাই চেষ্টা করা উচিত যে যত জনকে আমরা যুক্ত করতে পারি এই ভগবদ গীতার মাধ্যমে, আমাদের চেষ্টা করা উচিত। মানে অনলি ওয়ে আমরা নিজেদের মনকে শান্ত করতে পারবো, বা একটু চ্যানেলাইজ করতে পারবো, ইজ থ্রু স্পিরিচুয়াল লাইফ। আমরা তাতেই আমরা, আপনারা যদি যারা যারা ইউটিউবে জয়েন করেছেন, ইউটিউব দেখছেন, ওই ইউটিউবের কয়েকটা আমরা ভিডিও আপলোড করেছি, যারা ডিভোটিস তাদের
এই লকডাউনের সময় তাদের মনোভাব কি, তারা কি করছে লাইফে, তারা কিভাবে চলছে, তাদের দেখে আপনারা কিছুটা ইন্সপিরেশন পেতে পারেন। অ্যান্ড অন আ রেগুলার বেসিস আমরা শুনছি নিজেদের লোক্যালিটিতে বা জানাশোনার মধ্যে বা অফিসের লোকজনের কাছ থেকে যে লোকেরা ডিপ্রেসিভ হয়ে যাচ্ছে, সুইসাইডাল হয়ে যাচ্ছে। তো বি There is ভেরি an increased rate of suicide, সুইসাইড আমরা especially India তে। এভরি অল্টারনেট ডেজে আমরা শুনতে পাচ্ছি কেউ না কেউ একজন সুইসাইড করছেন। সো বি ভেরি ভেরি কেয়ারফুল, বি ভেরি ভেরি সেফ। আপনাদের যদি কখনো আমাদের মানে কখনো ডিপ্রেসিভ লাগে, ইট ইজ নট নেসেসারি যে ভগবত গীতা নিয়েই আমাদের সাথে কথা বলতে পারবেন। লাইফের এনি প্রবলেম বা একজন থার্ড, আমরা নিজেদের লাইফ দিয়ে দেখেছি যখন আমাদের লাইফে প্রবলেম আসে, একজন থার্ড পার্টি যে একটা বাইরে বার্ডস আই ভিউ থেকে আমাদের প্রবলেমটা দেখে, সে অনেক ইজিলি জিনিসটাকে দেখতে পায়। তো তার কাছে গাইডেন্স চাইলে আমরা অনেক ইজিলি গাইডেন্স পেতে পারি। আমাদের সাথে ইউটিউবে আজকে জয়েন করেছেন আমাদের সিনিয়র ডিভোটিসরা, অঞ্জনা মাতাজি, সঙ্গীতা চোপড়া মাতাজি, ওনারা আমাদের সাথে, আমাদের সিনিয়র্স, ওনারা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে গাইড করেন। আমরা যাই, যে কোনো সিচুয়েশন দিয়ে যাই, ওনারা আমাদেরকে গাইড করে আসছেন। তো আপনারা যখনই কোনো ডিপ্রেসিভ স্টেট হবে বা কোনো যাই হোক, আমরা আছি, আমরা আমাদেরকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, উই উইল বি দেয়ার। এমন নয় যে আমরা শুধু ভগবত গীতার কথাই বলবো, বাট আমরা আছি। সো ডিপ্রেসিভ হয়ে যাবেন না। অ্যান্ড শেষে আমরা থ্যাংক ইউ বলতে চাই যে আমাদের সিনিয়র্সরা যারা আজকে শিখিয়েছেন আমাদেরকে, তারা এখানে রয়েছেন, তাদের জন্যই, যাদের জন্য আমরা আজকে এখানে বসে আছি, দে আর দেয়ার। ওনারা, ওনাদের ব্লেসিংস সবসময় আমাদের সাথে আছে। সিনিয়র ডেভোটিস আছেন, অঞ্জনা মাতাজি আছেন, চোপড়া মাতাজি আছেন, ওনারা সবসময় আমাদেরকে গাইড করেছেন, ওনাদের ব্লেসিংস আমাদের সাথে সবসময় আছে। তো আজকে আমরা থ্যাংক ইউ ওনাদের বলতে চাই, আমাদের দণ্ডবত প্রণাম দিতে চাই যে আপনারা প্লিজ থাকুন আমাদের সাথে। And আপনারা নিজেদের সার্কেলে যত পারেন একটু সার্কুলেট করুন এই ক্লাসটার ব্যাপারে। আরো অনেক ক্লাস চলছে, যেমনি মহাভারতের ক্লাস চলছে, মানে বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য, দুদিকেরই ক্লাসেস চলছে মহাত্মার মানে মহাভারতের উপরে। তো আপনি যদি চান ওইগুলোকেও একটু সার্কুলেট করুন। কানেক্ট ম্যাক্সিমাম পিপল উইথ দ্য স্পিরিচুয়াল ক্লাসেস। This is the only way to have peace in this material life, and this is the best way to serve humanity. এটা বলে আমি বিরাম নিতে চাই আজকের সেশনটা। যদি কারোর কোনো কিছু ডাউট থাকে এরপরে আপনারা হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করতে পারেন বা Personal আমাকে phone-এও। পার্সোনালি ফোনও করতে পারেন, পার্সোনালি হোয়াটসঅ্যাপও করতে পারেন। So, আমরা একটা ছোট প্রেয়ার দিয়ে আমরা সেশনটাকে এন্ড করি। वंशा वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम রাম 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 হরে। আমরা আবার নেক্সট শনিবার 11টার সময় আবার মিট করব। हरे कृष्णा। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে Thank you so much, Prabhu.